স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। সূচনা পর্ব। আজ 6 বছর পর ঠিক ওই জায়গাটায় এসে দাঁড়িয়েছি, যেখানে আমার প্রাইভেট স্যারকে আমি প্রপোজ করেছিলাম। বলেছিলাম, স্যার আই লাভ ইউ। এখন সব অতীত। আমি মাঝেমধ্যেই এখানে এসে দাঁড়াই, মনটা হালকা হয়। বুকের ওপর থেকে একটা চাপ কমে যায়। যেন আমার প্রিয় মানুষের ঘ্রাণ এই বাতাসের সঙ্গে মিশে আছে। এই জায়গাটা আমাকে টানে, ভীষণ টানে। এখানে কখনো মানুষে ভরে উঠে, আবার কখনো কি শান্ত। চোখের পাতাটা ছলছল করে উঠল নিমিষে। আমি ইতি চৌধুরী, বাবা মার একমাত্র। আমার পরে আর কোনো সন্তান হয়নি, তাই আমাকে বেশ আদর যত্ন দিয়েই বড় করেছেন তারা। আমি একজন ডক্টর। 6টা বছরে নিজেকে পরিপূর্ণ গুছিয়ে তুলতে পেরেছি। শুধু মুভ অন করতে পারিনি। আমি তোমাকে ভালোবাসি শব্দটি স্যার কখনো আমাকে বলেনি। কিন্তু আমি যে চোখে দেখেছি, না বলা ভালোবাসা। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, বাড়িতে প্রাইভেট পড়ায় ছিল আমার অনীহা। বান্ধবীদের সঙ্গে কোচিং সেন্টারে পড়তে চাইতাম। বাবা রাজি হতো না, বলতেন, একগাদা মানুষের সাথে পড়া হবে না। এ কারণে বাবা প্রতিবার একজন করে টিউটর জোগাড় করে নিয়ে আসতেন। কলেজে পা রাখার পর থেকে কোনো টিউটরের কাছে আমি বেশিদিন পড়তাম না, অদ্ভুত সব কাণ্ড করতাম আর তারা পালিয়ে যেত। আমার মন বলছিল, এবারও বাবা নতুন একজন স্যার ধরে নিয়ে আসবেন। তবে করল ও তাই। তারপর ধীরে ধীরে স্যারের প্রতি আমার ভালো লাগা শুরু হলো, এরপর তা কখন যে ভালোবাসায় রূপ নিল। অবুঝ মন বুঝতেও পারেনি। এই জায়গাটা শহর থেকে একটু দূরে, ছিমছাম পরিবেশ। মাঝে মাঝে বাতাসের সঙ্গে ভেসে আসে হাইওয়েতে চলাচল করা গাড়ির হর্নের আওয়াজগুলো। সপ্তাহে 1-2বার এখানে হাট বাজার ও মেলা বসে, তখন চারদিকে মানুষ গিজগিজ করে, তাদের কোলাহলের শব্দে চারপাশ মম করে। সেদিন এখানে বিশাল বড় উৎসব চলছিল, মানুষজন ভিড় করে চারদিক। আমার অনেক আগেই চিন্তা ভাবনা করা ছিল, কোনো এক সন্ধে নামলে স্যারকে প্রপোজ করব। ওই দিন কলেজ থেকে বাড়ি ফেরার সময় উৎসব চলছে দেখে মনে হয়েছিল, আজই সঠিক সময়। আমি মাঝেমধ্যে বায়না করতাম স্যারকে সঙ্গে নিয়ে বাহিরে যাব। স্যার প্রথম প্রথম না করলেও পরে ঠিক সঙ্গে যেতেন। একদিন স্যারকে নিয়ে বাহিরে বের হই, সেদিন ফুটপাতে দোকানগুলো অনেক জমজমাট হয়ে ওঠে। আমি আর স্যার পাশাপাশি হাঁটছিলাম। তখন একটা ঝুড়িগাড়িতে আমার একজোড়া কানের দুল পছন্দ হয়। স্যার সঙ্গে ছিল বলে আমি কেনার আগ্রহ মুছে ফেলি। আর স্যারকে ফেলে দ্রুত হাঁটতে শুরু করি। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর বাড়ি ফিরে আসার জন্য হাঁটা ধরি। স্যারের সঙ্গে কোথাও বের হলে তিনি বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে যেতেন। কখনো আসতে না করলে উনি বললেন, এটা নাকি ওর দায়িত্ব। বাড়ির গেইটের কাছাকাছি এসে স্যারকে বিদায় দিয়ে যেতে যাব। তখন স্যার পিছু ডাকলেন। আমি ঘুরে চোখে চোখ রাখতে স্যার ইশারায় কাছে ডাকলেন। আমি হেঁটে এসে সামনে দাঁড়িয়ে গেলাম। তখন স্যার বললেন, তোমার হাতটা পাতো। হাত? কেন? দাও। বলছি। আমি ডান হাতটা রাখলাম। স্যার ওর শার্টের পকেট থেকে কি যেন বের করে আমার হাতের তালুতে রাখল। আমি জিজ্ঞেসু দৃষ্টিতে তাকিয়ে। স্যার বললেন, রুমে গিয়ে দেখো। এখন যাও। আমি রুমে আসলাম। বিছানার উপর বসে কাগজের প্যাচ খুলতে লাগলাম। উত্তেজনা তিরতির করে বাড়ছে। স্যার প্রথমবার কোনো গিফট দিল আমাকে। হাত পা কেমন শিরশির করছে। অবশ হয়ে যাচ্ছে যেন। কাগজে পেঁচানো আমার পছন্দ করা ঝুমকাটা, যেটা আমি কিছুক্ষণ আগেই পছন্দ করেছিলাম। স্যার সেটা লক্ষ্য করেছিল? ইসস, কি লজ্জা! লক্ষ্য করছে বলেই তো নিয়ে দিল। 2 মাস আমি ঝুমকা জোড়া আগলে রাখি, সিদ্ধান্ত নিয়েছিলাম, যেদিন স্যারকে প্রপোজ করব, সেদিন পরব। তাই আজ পড়েছি। 2 ঘন্টা সময় ব্যয় করে মায়ের গোলাপি রঙের শাড়িটা পরলাম। চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক ও 2 হাত ভর্তি চুড়ি। চুলগুলো সামনের দিকে হালকা ফুলিয়ে নিয়ে পেছনে খোপা করেছি। মাকে বলেছিলাম, বেলি ফুলের মালা জোগাড় করে দিতে, দারোয়ান চাচার মেয়ে দারুণ মালা বানায়। মেয়েটি আগ্রহ নিয়ে মালাটা বানিয়েছে। এবং ও নিজ হাতে খোপায় বেঁধে দিল। সন্ধ্যা 7টা বাজে। আমি উৎসবের জায়গায় এসে দাঁড়ালাম।
একটু পর লক্ষ্য করলাম কয়েকজন পুরুষ লোক আমাকে ঘুরে ঘুরে দেখছে। আমি জায়গা পরিবর্তন করে ব্রিজের ওপর চলে আসি। এখানে দাঁড়িয়ে জায়গাটা আরো সুন্দর লাগছিল। তখন স্যারকে দেখলাম ব্রিজে উঠে আসছেন। আমার মুখোমুখি দাঁড়িয়ে উনি আমাকে কিছুক্ষণ দেখলেন। প্রশংসা স্বরূপ বললেন, সুন্দর লাগছে। আমি মৃদু হাসলাম। ল্যাম্পপোস্টের বাতি এসে উপচে পড়ছে স্যারের মুখে, আমি ভেতর ভেতর প্রস্তুত হলাম। এরপর স্যারের সামনে হাঁটু ভাঁজ করে বসলাম। আমার এক হাত পেছনে ছিল এবং ও হাতে একগুচ্ছ গোলাপ ছিল। ফুলগুলো স্যারের দিকে ধরে আমি বললাম, স্যার আই লাভ ইউ। আমি আপনাকে অসম্ভব ভালোবাসি। স্যার জবাব দিল না। হঠাৎ আমার থেকে মুখ ফিরিয়ে নিল। ফুটপাত থেকে নিচে নেমে একটা সিএনজিতে উঠে বসল স্যার। আমি হতভম্ব হয়ে গেলাম, মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। সিএনজি ধরার জন্য ব্যস্ত রাস্তায় নেমে উঠতে লাগলাম। দুচোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছে রক্তধারা। চোখেও ঝাপসা দেখছি। পিছন দিক থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল। রক্তাক্ত শরীর নিয়ে পড়ে রইলাম। আমার শরীর থেকে রক্ত বের হয়ে পথ ভিজে যাচ্ছে। আমার চোখ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। সিএনজি চোখের আড়ালে অনেক দূরে চলে গেল। আমার জ্ঞান ফিরল হঠাৎ, চোখ খুলে নিজেকে হাসপাতালে পাই। আমি চোখ খুলেছি দেখে নার্স ছুটে বেরিয়ে গেল। এরপর সঙ্গে ডাক্তারকে নিয়ে আসলো। ডাক্তার আমাকে দেখছেন, এরই মধ্যে বাবা ও মা আইসিইউতে আসলো। ডাক্তার হাসিমুখে বললেন, ইতি এখন সুস্থ। ওর কামব্যাক সত্যি অপ্রত্যাশিত। চমৎকার না হলে এমন হয় না। এই টাইপের রোগী বছরের পর বছর চলে যায় তবুও তারা কামব্যাক করতে পারে না। আর একটা কথা লক্ষ্য রাখবেন, মেয়ে যেন বেশি কথা না বলে। সতর্ক করে চলে গেল ডাক্তার। ওরা কি নিয়ে কথা বলছিল আমি বুঝতে পারলাম না। দেখলাম মা কান্না করছেন। আমাকে দুদিন পর কেবিনে শিফট করা হলো, তখন আমি মোটামুটি সুস্থ। মা কথায় কথায় বলে উঠলেন, আমি 2 মাস কোমায় ছিলাম। বুকের ভেতর ধুক করে উঠল যেন। সর্বাঙ্গ যেন অসাড় হতে লাগল। মাকে আমি প্রশ্ন করলাম, মা, আমাকে দেখতে কে কে এসেছিল? মা বলল, মোটামুটি সবাই এসেছিল। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আমি আবারও জিজ্ঞেস করলাম, মা, স্যার কি এসেছিল? কোন স্যার? মা যেন দ্বিধায় পড়ে গেল। আমি ছোট্ট ও ভারী নিঃশ্বাস ফেলে বললাম, শাওন স্যার এসেছিল। মা একটু ভাবল, তারপর বলল, তুই যেদিন অ্যাক্সিডেন্ট করেছিস ওই দিন পর থেকে শাওনকে দেখিনি। ওই মাসের বেতন নিতেও শাওন আসেনি। অদ্ভুত। তোর বাবা কয়েকবার কল করেছিল, ওর ফোন বন্ধ। স্যারের কাছে যাওয়ার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। বাধ্য হয়ে ডাক্তার আমাকে ঘুমের ইঞ্জেকশন দিলেন। বাবা ও মায়ের চোখ এড়ালো না কিছুই। বাবা শক্ত ও গম্ভীর কণ্ঠে মাকে জিজ্ঞেস করলেন, জল এতদূর কিভাবে গড়ালো? তুমি তো বাড়িতে থাকতে, কিছুই কি লক্ষ্য করনি? ছেলেটার ফোনও বন্ধ। কোথায় খুঁজব তাকে? তোমার মেয়ের অবস্থা দেখেছ? মা কিছু বলল না। 1 সপ্তাহ পর হাসপাতাল থেকে আমার রিলিজ দিল। আমি বাড়ি আসলাম, নিজেকে একটু গুছিয়ে নিয়ে ড্রাইভার চাচার সঙ্গে বেরিয়ে পড়লাম স্যারের বাড়ির উদ্দেশ্য। স্যারের বাড়ি আমি চিনতাম, এজন্য যেতে কোনো অসুবিধা হলো না। দরজায় তালা ঝুলানো। আমাদের দেখে বাড়িওয়ালা এগিয়ে আসলেন। উনার কাছে জানতে পারি, স্যার 2-2.5 মাস আগেই বাড়ি ছেড়েছেন। কোথায় গিয়েছেন, উনি জানেন না। এই শহরে ওর কোনো আত্মীয়ও নেই। কোথায় খুঁজব? মাথা ঘুরে গেল। ড্রাইভার চাচা আমাকে বাড়ি নিয়ে এলো। প্রতি সপ্তাহে সময় করে এই জায়গায় আসা হয়। এখন চলে যাওয়ার সময়, অনেকটা দূরে ড্রাইভার চাচা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছেন। উনাকে আর অপেক্ষা করাবো না। অপেক্ষা যে বহু কষ্টের, যন্ত্রণার। দীর্ঘশ্বাস ছেড়ে হাতখানা কানে ছোঁয়া মাত্র, স্মৃতিমাখা ঝুমকা জোড়া হাতে লাগল। বাতাসে মৃদু হেলছে দুলছে। শাড়ির কুচি সামলে নিয়ে ফুটপাত ধরে হাঁটতে লাগলাম। আমি হঠাৎ মনে হলো, কেউ আমার হাত ধরেছে। স্নেহমাখা, আদুরে কণ্ঠে বলে ওঠল, চল, তোমাকে বাড়ি পৌঁছে দেই। চোখের কার্নিশ ভিজে টুপটাপ করে অশ্রু পড়ছে। হাতের উল্টো পিঠে জলটুকু মুছে নিলাম। শূন্য আকাশের দিকে তাকিয়ে বললাম, স্যার, আপনি কোথায়? আর কতগুলি বছর আমাকে কষ্ট দিবেন? ফিরে আসুন প্লিজ।
স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। পর্ব 02। রাস্তার কিনারে ইতি বসে আছে দেখে ড্রাইভার চাচা দৌড়ে কাছে আসলেন। উনি ইতির মাথায় হাত রেখে বললেন, কাঁদো না মামুনি, চলো বাসায় যাই। হ্যাঁ চাচা, আপনি যান, আমি আসছি। দুই হাতে চোখের জল মুছে নিয়ে গাড়িতে উঠে বসল ইতি। খোলা জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রইল। ঝরঝরে বাতাসে চুলগুলো হালকা উড়ছে। ইতি স্পষ্ট দৃষ্টি বাহিরে রাখল, এই আশায় হয়তো হঠাৎ স্যারকে সে দেখতে পাবে। বেশ খানিকক্ষণ পর ড্রাইভার চাচা বললেন, ইতি মামুনি আমরা এসে গেছি। ইতি গাড়ি থেকে নামল। এরপর কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করল। বাড়িতে প্রবেশ করে সে নিজের রুমের দিকে এগিয়ে গেল। নাসিমা ডাকলেন, তবু দাঁড়ালো না ইতি। এখন মায়ের মুখোমুখি হলে তিনি বুঝে যাবেন ও কান্না করেছে। ইতি বাথরুমে থেকে স্নান করে দীর্ঘ সময় পর বের হলো, দেখল বিছানার উপর নাসিমা বসে আছে। ইতি বলল, আম্মু, তুমি কখন এলে? তুমি যখন আমাকে উপেক্ষা করে রুমে ঢুকেছিলে। মানে, তুমি দীর্ঘ 30 মিনিট ধরে ঘরে বসে আছো? হুম, বলে থামলেন নাসিমা। এরপর বললেন, তাড়াতাড়ি খেতে নিচে আসো। তিনি আর কিছু জিজ্ঞেস করল না, চলে গেল। ইতি বাধ্য মেয়ের মতন খাবার টেবিলে এসে বসল। ইফাত শিকদারের বয়স বাড়ছে। সময়ের সাথে সাথে ওনাকে চশমা নিতে হয়েছে। এখন চশমা ছাড়া সবই ঝাপসা দেখেন। ইফাত জিজ্ঞেস করলেন, মামুনি তোমার দিনকাল কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো, আব্বু। তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা? আমরা তোমার জন্য একটা ছেলে দেখেছি, তুমি কাল একবার ছেলেটার সাথে দেখা করো। আব্বু অসম্ভব, আমার সময় হবে না। তোমার বাবা কথা বলছেন, শেষ করতে দাও। আমি কিছু শুনতে চাই না। আম্মু, আমি কারো সাথে দেখা করতে পারবো না। আমি স্যারকে ভালোবাসি। স্যার ছাড়া আর কাউকে বিয়ে করব না। সারা জীবন এভাবেই থাকবো, তবু কাউকে বিয়ে করব না। তবুও আমার বিয়ে নিয়ে যদি তোমরা আবারও কথা বলো, আমি বাড়ি ছেড়ে চলে যাব। ইতি খাবার রেখে চলে গেল। নাসিমা বললেন, মেয়েটা না খেয়ে চলে গেল। ইফাদ উত্তেজিত ও রাগী কণ্ঠে বললেন, আমি কি ভুল কিছু বলেছি? নাসিমা, আমি ওর বাবা, কিভাবে আমার মেয়েকে এভাবে কষ্ট পেতে দেখতে পারি? বলে থামলেন ইফাদ। একটু পর আবার বললেন, এই আমি কত জায়গায় শাওনের খোঁজ করেছি, কিন্তু তার কোনো হদিস আজও পাইনি, যেন সে পৃথিবীতেই নেই। আমার একমাত্র মেয়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আমার যে কলিজা ফেটে যায়। আমি শুধু আমার মেয়েকে সুখী দেখতে চাই। এটা কি আমার অপরাধ? নাসিমা বললেন, আমি পরে ওকে বুঝিয়ে বলবো। তুমি খেয়ে উঠো। দীর্ঘ নিঃশ্বাস ফেলল ইফাদ শিকদার। বললেন, আমার মেয়ে না খেয়ে চলে গেল, আমি খাবো কিভাবে? আমার গলায় খাবার নামবে না নাসিমা। শাওন চলে যাওয়ার পর থেকে আমাদের মেয়ে ভয়ঙ্কর পরিবর্তন হয়ে গেছে। 6 বছরে অনেক কিছু বদলে গেছে। শুধু শ্বাসপ্রশ্বাস চলছে ওর, যেন জীবন্ত লাশ। নাসিমা মেয়ের রুমে আসলেন। ইতি রুমে নেই। বাথরুম ও বারান্দা চেক করলেন। সেখানেও নেই। নাসিমা ছাদে আসলেন, দেখল তার মেয়েটা এক কোণায় দাঁড়িয়ে আছে। তিনি গলা তুলল, এত রাতে ছাদে আসছো কেন? আম্মু, আমাকে একা থাকতে দাও। ইতি তুমি আমাদের একমাত্র মেয়ে। তোমাকে আমরা এভাবে আর দেখতে পারছি না। আমরা চাই তোমার একটা কুল হোক। আম্মু আর কিছু বলবে না। আমি স্যারের জায়গায় কাউকে ভাবতে পারি না। এটা অসম্ভব। শাওন 6 বছর ধরে চলে গেছে আর তুমি এখনো তাকে আঁকড়ে আছো। কেন? আমি বাসা থেকে চলে যাব। আমাকে দেখবে না, তোমাদের কষ্টও হবে না। ইতি। নাসিমা ধমক দিলেন, এরপর করুণ কণ্ঠে বললেন, আমরা তোমাকে আর কিছু বলবো না, তোমার যা খুশি করো, কিন্তু বাড়ি ছেড়ে কোথাও যাবা না। তোমাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। নাসিমা কান্না লুকিয়ে চলে গেল। ইতি আকাশের দিকে দৃষ্টি স্থির করল। চোখ তারও ছলছল করছে। ইতি অকপটে বলল, স্যার, আপনাকে ছাড়া থাকা আমার জন্য খুব কঠিন। ইতি চোখ বন্ধ করল, চোখের পাতায় ভেসে উঠল পুরনো স্মৃতিগুলো। 6 বছর আগে। সকাল সকাল 8:30, মঙ্গলবার 28 আগস্ট, 2015। কুয়াশাচ্ছন্ন সকাল। হালকা কুয়াশায় ঢাকা প্রকৃতি।
সকালে কুয়াশায় ঢাকা থাকে। সকালের শিশিরে ঘাস ভেজা। মৃদু ঠান্ডা বাতাসের সাথে সাথে শীতের মেজাজ। ভোর যখন হালকা কুয়াশায় ঢেকে যায়, তখন ধীরে ধীরে সূর্য দেখা দেয়। সূর্যের রশ্মি জানালার কাছে ঢুকে ঘরে পড়ে। আলমারির কাভার থেকে কলেজের পোশাক খুঁজতে লাগলো ইতি। সহসা চিৎকার করে বলে উঠল, আম্মু, আমার পোশাক খুঁজে পাচ্ছি না। একটু খুঁজে দাও। নাসিমা বললেন, আমি রান্নাঘরে নাস্তা বানাচ্ছি, তুমি দেখছো না? আজ নিজে নিজে খুঁজে নাও। নীল বলল, আম্মু, আমার দেরি হয়ে যাচ্ছে, খুঁজে দাও না। নাসিমা বিরক্তিকর কণ্ঠে বললেন, এই মেয়েকে নিয়ে যে কি করব? এত বড় হয়ে গেছে অথচ নিজের জিনিসপত্র নিজে খুঁজতে পারে না। পুরোদিন আমাকে জ্বালিয়ে মারবে, আম্মু এটা পাচ্ছি না, ওটা পাচ্ছি না। উফফো, মা, চিৎকার করছো কেন? ধমক দিল নাসিমা। আলমারির ভেতর একটু খোঁজাখুঁজির পর পোশাক পেয়ে গেলেন তিনি। তারপর বললেন, এই যে তোমার পোশাক। তুমি একটা কাজও ঠিকমতো করতে পারো না। তোমার কি হবে ইতি? একমাত্র আল্লাহ জানেন। আম্মু জামাটা দাও। রেডি হয়ে নিচে আসো। নাস্তা করে তারপর বের হবা। ঠিক আছে। ইফাদ শিকদার বসে সকালের নিউজ পেপার পড়ছেন। হঠাৎ বললেন, ইতি মামুনি, গুড মর্নিং। গুড মর্নিং আব্বু। বাবা, মেয়ে দুজন এসে নাস্তা করে নাও। ইতি ওর বাবার পাশের চেয়ার টেনে বসল। ইতিকে ওর বাবা খাইয়ে দিচ্ছেন। সহসা নাসিমা বললেন, রোজ যে মেয়েকে এভাবে খাইয়ে দাও, ওর বিয়ে হলে কি করবে? ইতির পেট ভরে গেছে। সে উঠে দাঁড়ালো। তারপর বলল, কিসের বিয়ে? আমি তো বিয়েই করব না। দেরি হয়ে যাচ্ছে, আমি এখন যাই। ইফাদ শিকদার বললেন, দাঁড়াও, তোমাকে একটা কথা বলার আছে। ইতি দাঁড়িয়ে গেল। ইফাদ বললেন, আজ থেকে নতুন স্যার আসবে তোমাকে প্রাইভেট পড়াতে। ছেলেটা খুবই ভদ্র। এর আগে স্যাররা এক সপ্তাহ ওটিকে নাই। জানি না কি করো, তারা ভয়েই পালিয়ে যায়। ওর সাথে কোনো দুষ্টুমি করবে না। বুঝেছ? নাসিমা বললেন, এখন থেকে একটু শাসন করো, তোমার মেয়ের ওর বন্ধুদের সাথে মিলামিশা বন্ধ করো। বন্ধুদের জন্যই দিন দিন ফাজিল হচ্ছে। ইতি ঠোঁট উল্টিয়ে হাসল। মনে মনে ভাবল, আম্মু, তুমি যে বন্ধুদের ফাজিল বলছো, আমি সে দলের প্রধান। ইফাদ বললেন, দিন দিন বড় হচ্ছ ইতি। এখন থেকে ম্যাচিওর হও। ইতি ওর বাবার সঙ্গে কথা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে গেল। ইফাদ গাড়ি নিয়ে আজ গাজীপুরের বাহিরে যাবেন, এজন্য ইতির আজ রিকশা করে যেতে হবে। ইতি রাস্তার পাশ দিয়ে ফুটপাত ধরে হাঁটতে লাগল। এরপর স্যারদের সঙ্গে দুষ্টুমির ঘটনা মনে করতে লাগল। একজন স্যার, তিনি ভীষণ বোকাসোকা ছিল, ওনার চায়ের কাপে মরা তেলাপোকা দেয় ইতি। উনি চা খেতে যাবেন, তখন তেলাপোকা দেখে ছিটকে দূরে সরে যান। তখন ইতি লোকটাকে ভয় দেখিয়ে বলে চলে যাওয়ার জন্য, যদি না যায় তাহলে আরো ভয়াবহ কিছু করবে। লোকটা সেদিন যে গেল আর পড়াতে আসেনি। এরপর অন্য আরেক স্যারকে নির্জন রাস্তায় বন্ধুদের দিয়ে শাসিয়েছিল। লোকটা 2 দিন পড়িয়ে তারপর বিদায় হয়। এরপর 2 মাস পার হয়ে গেল। বাবা আবার নতুন স্যার নিয়ে আসছে। ইতি ভাবতে লাগলো সে এই স্যারকে কিভাবে তাড়াবে। রাস্তার মোড়ে এসে রিকশার জন্য দাঁড়িয়ে গেল ইতি। বেশ কিছু রিকশা ছুটে যাচ্ছে। খালি রিকশা নাই বললেই চলে। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা খালি রিকশা পাওয়া গেল। ইতি উচ্চকিত গলায় ডাকল, আঙ্কেল যাবেন? ইতির ঠিক বা পাশে দাঁড়ানো এক ছেলে বলল, ওই মামা যাবা? ইতির সামনে রিকশাটা দাঁড় করিয়ে রিকশাওয়ালা জিজ্ঞেস করলেন, আপনারা কই যাইবেন? ইতি বলল, আমি শাহিন কলেজ যাব। ছেলেটা বলল, 4 নাম্বার গেট যাব। রিকশাওয়ালা জিজ্ঞেস করলেন, আপনারা দুজন 2 জায়গায় যাইবেন? আমি একজন নিয়া যাইতে পারুম। কে যাইবেন? ইতি বলল, আমি আপনাকে আগে ডাকছি, এজন্য আমি যাব। সে কোমল স্বরে বলল, আমিও ডেকেছিলাম তাই আমি যাব। আপনি প্লিজ অন্য রিকশা করে যান। আমার চাকরির ইন্টারভিউ আছে। আমি সময়মতো পৌঁছাতে না পারলে চাকরিটা পাবো না। ইতি বলল, আমারও কলেজ যেতে দেরি হচ্ছে, তাই এই রিকশায় আমি যাব, আপনি অন্য রিকশা খুঁজুন। দেখুন, প্লিজ। আমি যাব। গতকাল রাতে বৃষ্টি হয়েছিল। রাস্তার কিনারায় পানি জমে আছে। ঝগড়ার এক পর্যায়ে ইতি লোকটাকে ধাক্কা দিয়ে ফেলে রিকশায় উঠে বসল। তারপর বলল, আপনি তাড়াতাড়ি চলুন।
সাদা রঙের টি-শার্ট কাদা পানিতে ভিজে গেছে। এই অবস্থায় চাকরির জন্য ইন্টারভিউ দিতে সে যেতে পারবে না। মাটির উপর থেকে ফাইলটা নিয়ে উঠে দাঁড়ালো। মেয়েটির কাজে সে ভীষণ বিরক্ত, রাগ ও ক্ষোভে চোয়াল শক্ত করল। রিকশাওয়ালা বললেন, মা, তুমি কিন্তু কাজটা ঠিক করো নাই। লোকটা আর চাকরির লাইগা যাইতে পারবো না। আমার কিছু করার ছিল না আঙ্কেল, ক্লাসে সময় মতো না পৌঁছালে স্যার বাহিরে দাঁড় করিয়ে রাখবেন। ইতি রিকশার ভাড়া মিটিয়ে চলে গেল। ক্লাস শুরু হয়েছে। ইতিকে ক্লাসে প্রবেশ করার অনুমতি স্যার দিল না। ক্লাস শেষ না হওয়া পর্যন্ত সে বাহিরে দাঁড়িয়ে থাকল। দ্বিতীয় ক্লাসে প্রবেশ করে। দুটো ক্লাস শেষ হলো, ইতির বন্ধুরা তাকে ঘিরে বসল। তারপর মিম জিজ্ঞেস করল, কিরে, কি হয়েছে, কথা বলছিস না কেন? দুটো ক্লাসেও চুপ ছিলি। ইতি ওদের সাথে বিষয়টি শেয়ার করল। ওরা হেসে লুটিয়ে পড়ছে। আব্রু বলল, এই রকম ঘটনা এই প্রথম না। এর আগে এমন হহুত কাজ করছিস? মুন্নি বলল, ছেলেটার সাথে এমন করা উচিত হয়নি। সে তো বলেছিল তার চাকরির ইন্টারভিউ আছে। নিশ্চিত অমন ময়লা শরীরে ইন্টারভিউ দিতে যেতে পারেনি। রুবেল বলল, যা হওয়ার হয়ে গেছে। এখন সেসব নিয়ে মাথা ঘামালে কি সব সলভ হয়ে যাবে? আচ্ছা, এসব এখন বাদ দে, চল ফুচকা খেতে যাই। আজ সব বিল তানিম দিবে। তানিম আতকে উঠল, আমি কেন দিব? রুবেল বলল, তুই দিবি, কারণ গতবার আমি দিয়েছিলাম। আব্রু ইতির গা ঘেঁষে বসল। তারপর জিজ্ঞেস করল, ছেলেটা দেখতে কেমন? ইতি একটু ভাবল। বলল, আমি তার যথেষ্ট কাছাকাছি ছিলাম, তাই তাকে ভালোমতো দেখতে পেয়েছি। তার শরীরের গঠন অনেক ভালো, পেশিবহুল ছিল না, পাতলা ও লম্বা, আর সবচেয়ে বৈশিষ্ট্য ছিল তার চোখ। আমার মনে হয়েছিল দেখতে বাঘের মতো। সে ব্যক্তিগতভাবে অত্যন্ত সুদর্শন আর খুব সুন্দর ছিল। তার ত্বক ফরেনারের মতো পরিষ্কার। এবং সে আমার সঙ্গে কথা বলার সময় মাথা নিচু করে কথা বলছিল, বোধহয় মেয়েদের সঙ্গে কথা বলতে লজ্জা পায়। মিম বলল, তোকে শুধু জিজ্ঞেস করা হয়েছে ছেলেটা দেখতে কেমন? তুই পুরো ডিটেইলস বলে দিচ্ছিস। ইতি বাকরুদ্ধ। মুন্নি বলল, এসব ছাড়, বিকেলে ফুচকা খেতে যাবি? ইতি বলল, আমার যাওয়া হবে না। কেন? এক নিঃশ্বাসে ইতি বলল, আমাকে পড়ানোর জন্য আজকে নতুন স্যার আসবেন। ওরা অবাক হল। অস্ফুট স্বরে জিজ্ঞেস করল, আবার? রুবেল জিজ্ঞেস করল, এই স্যারের সঙ্গে কি করবি? ইতি বলল, ভাবছি। স্যার, আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। পর্ব 03। কলেজ গেটের সামনে গাড়ি নিয়ে অপেক্ষা করছেন আব্দুল মিয়া। ইতি বের হতেই সে এগিয়ে এলো। ইতি জিজ্ঞেস করল, চাচা, আব্বুর সাথে যাওনি? আব্দুল বললেন, মামনি বর্ষাব অফিসের গাড়ি নিয়ে গেছে। তুমি এখন গাড়িতে উঠো, ম্যাডাম বলছেন তাড়াতাড়ি বাসায় যেতে। ইতি গাড়িতে বসল। আব্দুল গাড়ি চালাচ্ছিল, এর মাঝে একবার জিজ্ঞেস করলেন, আজ কলেজে আসতে তোমার কোনো সমস্যা হয়নি তো? কোন সমস্যা হয়নি চাচা? আব্দুল আর কিছু বলল না। নিঃশব্দে গাড়ি চালাতে লাগলেন। সদর দরজা খোলা। ইতি চুপচাপ ভিতরে চলে গেল। নাসিমা রান্নাঘরে কিছু কাজ করছে। ইতি হঠাৎ পেছনে থেকে চিৎকার করে উঠল, ভৌ! নাসিমা হতবাক। মা ভয় পেয়েছে দেখে ইতি হেসে উঠল। নাসিমা একটু রাগী গলায় বললেন, ইতি? ইতি ঠোঁটে একটা হাসি ঝুলিয়ে বলল, আম্মু, তুমি ভয় পেয়েছ? নাসিমা একটা কাপড় দিয়ে হাত মুছে বললেন, পাজি মেয়ে, দাঁড়াও, আমি তোমাকে মজা দেখাচ্ছি। ইতি আর দাঁড়ালো না। রুমে ছুটে গেল। মাকে ভয় পাইয়েছে ভাবতেই একা একা খাটে বসে অনেকক্ষণ হাসল। তারপর ফ্রেশ হতে বাথরুমে ঢুকল। একটু পর বারান্দায় গিয়ে দাঁড়ালো। আগন্তুকের কথা ভেবে হঠাৎ মন খারাপ হয়ে গেল তার। একজন তার জন্য চাকরি পায়নি। নিজেকে অপরাধী মনে হতে লাগল। ছেলেটির সাথে আবার দেখা হলে ক্ষমা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতি। হঠাৎ দরজায় টোকা পড়ল। কাজের মহিলা খালেদা দাঁড়িয়ে আছে। ইতি তাকে দেখে জিজ্ঞেস করল, আন্টি, আপনি ছুটিতে গ্রামে গিয়েছিলেন? কবে আসছেন? খালেদা বললেন, দুপুরে আসছছি মামনি। বড় আফা তোমারে খাইতে ডাকে। একটু পরেই নতুন সার আইব। যান। আমি আসছি। স্যারের কথাটা শুনে কপাল ভাঁজ হয়ে গেল।
সে খাবারের প্লেট নিয়ে টিভির সামনে বসে টম অ্যান্ড জেরি দেখে খেতে লাগল। নাসিমা হঠাৎ বলে উঠল, খাওয়ার সময় টিভি দেখে কে? আম্মু সবাই দেখে। টম অ্যান্ড জেরি দেখে দিন দিন তাদের মতো হয়ে যাচ্ছ। এখন টিভি বন্ধ করে তাড়াতাড়ি খাওয়া শেষ করে পড়তে বসো যাও। শাওন কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ইতি ভ্রু কুঁচকে বলল, মা, শাওনকে? নাসিমা খানিকটা বিরক্ত কণ্ঠে বললেন, নাম ধরে বলছো কেন? কতদিন তোমাকে বলেছি বড়দের নাম ধরে ডাকবে না? ইতি অবাক কণ্ঠে বলল, আমি কি করে বুঝবো সে বড় না ছোট? নাসিমা খানিকটা রাগী গলায় বললেন, শাওন আহমেদ তোমার নতুন টিউটর। ইতি বিড়বিড় করে বলল, এই নতুন স্যারকে নিয়ে কি করব? কেউ কল্পনাও করতে পারবে না। আমি রুমে যাচ্ছি। ইতি কাতর স্বরে বলল। নাসিমা বেগম তার মেয়েকে শাসনে রাখতে চাইলেও স্বামীর অতিরিক্ত আদরে মেয়েটি বানর হয়ে যাচ্ছে। রোজ একজন হলেও তার নামে বিচার আনবে। নাসিমা শাসন করতে গেলে ইফাত বাধা দেয়। আর বলে, এখনই তো বয়স। এই বয়সে দুষ্টুমি না করলে কবে করবে? ইতি টেবিলে বসে আছে। গালে হাত রেখে বইয়ের পাতা উল্টাতে লাগল। হঠাৎ একটি পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল, সমস্ত অলসতা দূর হয়ে গেল তার। আসসালামু আলাইকুম। ইতি বইটা বন্ধ করে বলল, ওয়া আলাইকুমুস। পুরুষ লোকটার মুখ দেখামাত্র ইতি চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। পাশে দাঁড়িয়ে আছেন নাসিমা বেগম। মৃদু স্বরে বললেন, ইতি, অর্ধেক সালাম দিলে কেন? ইতি তাড়াতাড়ি বলল, ওয়া আলাইকুমুস সালাম। ইতিকে দেখে লোকটার চিনতে বিড়ম্বনা হল না। সে চোখ বুলিয়ে আবার মাথা নিচু করল। নাসিমা ইতিকে বললেন, উনি তোমার স্যার শাওন। তিনি আবার বললেন, শাওন বাবা, সে আমার মেয়ে ইতি এবং আপনার ছাত্রী। ইতির গলা শুকে কাঠ হয়ে যাচ্ছে। সকালে যা হয়েছে এই লোকটি যদি মাকে বলে দেয়, মা তাকে খুব বকাঝকা করবে। ইতি ভয়ে ঢোক গিলল। একবার ভাবল স্যার নিশ্চয়ই মাকে সব বলে দিয়েছেন। ভাবনাটা ভুল, মাকে বললে, মা এখন এত সুন্দর করে পরিচয় করিয়ে দিত না। মানে, এখনো বলেনি। কিন্তু পরে যদি বলে? মা মুচকি হেসে বললেন, তুমি ওকে পড়াতে শুরু করো। আমি তোমার জন্য নাস্তা পাঠাচ্ছি। শাওন বলল, না, আন্টি। আপনাকে এসব করতে হবে না। মা উচ্চস্বরে বললেন, তুমি আমার ছেলের মতো, আমি তোমার জন্য কিছু করতে চাই। চুপচাপ বসে থাকো। বইতে মুখ গুজে বসে আছে ইতি। কথা বলার সাহস হচ্ছে না। স্যার যদি সকালের ঘটনার প্রতিশোধ নেন, তাহলে? ইতি বলল, স্যার? জি বলুন। স্যার আপনি আজ্ঞে করছে দেখে ইতি অবাক হল। এর আগে কোনো স্যার তাকে আপনি সম্বোধন করেননি। সবাই তুই বা তুমি বলে ডাকত। ইতি সোজা হয়ে বসল। প্রলম্বিত শ্বাস ফেলে বলল, স্যার, আই এম সরি। শাওন তাকায়নি। জিজ্ঞাসা করল, সরি কেন? আজ সকালে আমি আপনার সাথে অভদ্র আচরণ করছি এবং আপনাকে কাদায় ফেলে দিছি। আমি আপনাকে ফেলে দিতে চাইনি। আমি বুঝতে পারিনি ধাক্কা দিলে আপনি পড়ে যাবেন। গম্ভীর গলায় বলল শাওন। আমি সেসব ভুলে গেছি। আপনিও ভুলে যান। ইতি ঠোঁট চেপে তাকালো। সকালেই এই লোকটাকে সে দেখেছে, একটা রিকশার জন্য তার সাথে তর্ক করতে। এখন সেই লোক তারই সামনে গম্ভীর ভঙ্গিতে বসে আছে। একজনের কতগুলো রূপ? হতবাক হলো ইতি। 30 মিনিট পর নাসিমা বেগম দুজনের জন্য খাবার নিয়ে আসেন। ট্রেটা একপাশে রেখে বললেন, কিছু খাও বাবা। শাওন বলল, আন্টির এত কিছুর দরকার ছিল না। আপনি সব কিছু নিয়ে যান। নাসিমা হাসল। অন্যদের থেকে ছেলের স্বভাব ভিন্ন। এটা প্রমাণ পেল তিনি। কোম্পানির এক কর্মচারীর কাছ থেকে শাওনের কথা জানতে পারেন ইফাদ শিকদার। খুব ভালো শিক্ষক বলে মেয়ের জন্য বাছাই করেন। গত মাসে দুটো টিউশনি বাদ পড়েছে, এজন্য এই টিউশনটি করতে রাজি হয় শাওন। ইতি সন্দেহ চোখে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলল, স্যার কি আসলেই এত ভালো নাকি নাটক করছে? অনেক রকমের খাবার দেখে ইতির খেতে ইচ্ছে করে। শাওন তাকে খেতে দেয়নি। দৃঢ়ভাবে বলল, পড়াশোনার সময় খাবার খাওয়া আমার পছন্দ না। পড়া শেষ করে খাবেন। আমি একটু খাবো স্যার। একদম না। খাবারের সাথে পড়া গিলে ফেলবেন। ইতি মায়ের দিকে তাকিয়ে করুণ গলায় বলল, মা, আমাকে একটু দাও।
নাসিমা খাবার নিয়ে চলে গেল। ইতি মুখ ঘুরিয়ে শাওনের দিকে তাকালো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বইটা বের করল। শাওন বাঁকা করে হাসল। ইতি বলল, আপনি ইচ্ছা করেই এমন করেছেন। আমি কি করলাম? আমাকে খেতে দেননি। শাওন কিছু বলল না। ইতি ঠিক করল, এর প্রতিশোধ সে তুলবে। লেখার মাঝখানে হঠাৎ বলল, স্যার আমার কলমের কালি ফুরিয়ে গেছে। ওই টেবিলের 2 নম্বর ড্রয়ারে কলম রাখা আছে। আমাকে একটু এনে দিবেন? আচ্ছা, আমি নিয়ে আসছি। ড্রয়ারে কলম না পেয়ে স্যার বলল, এখানে কলম নেই। নাই মানে? সরুন, আমি দেখছি। ইতি হঠাৎ স্যারের পায়ে পা রেখে দাঁড়ালো। শাওন অস্ফুট স্বরে বলল, ইতি আপনি আমার পায়ের উপর দাঁড়িয়েছেন। সরি স্যার, আমি দেখিনি। ইতি নতুন স্যারকে তাড়ানোর বুদ্ধি এঁটে আগে থেকে উঁচু জুতা পরেছিল। শাওনের পায়ে জুতোর দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। সে পা নাড়াতে পারছে না। মজা করতে গিয়ে সে বেশ ভালোই ব্যথা পেয়েছে। ইতি ছুটে নিচে চলে গেল। সে একটা বরফের ব্যাগ এনে শাওনের পায়ে চেপে ধরল। জায়গাটা লাল হয়ে ফুলে উঠেছে। ইতি বলল, স্যার, আপনার ব্যথা কমছে? মোটামুটি। এগুলো রাখুন, আপনি পড়তে বসুন। এই অবস্থায় শেখাবেন কি করে স্যার? আজ থাক। আপনি বরং বাড়ি যান, আজ আমি একাই পড়ে নিব। চিন্তিত হয়ে বলল ইতি। আপনার বাবা আমাকে বিশ্বাস করেছেন। প্রথম দিনেই কিভাবে তার বিশ্বাস ভাঙব? সামান্য ব্যথা সয়ে যাবে। আমি কাউকে প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করি না, বলল শাওন। শাওন ঘড়ির দেখে 2 ঘন্টা পোড়াল। এতক্ষণ দাঁত চেপে যন্ত্রণা সহ্য করেছে। সে ঠিকমতো হাঁটতে পারছে না দেখে ইতি শাওনের সাথে গেটে এলো। ইতি চলে আসবে সে সময় শাওন ইতির পিছনে ডাকল, ইতি। ইতি থেমে গেল। স্যারের দিকে তাকিয়ে দেখল স্যার কিছু বলতে চান। শাওন স্যার বলল, এখানে আসার আগে আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি। আমি জানি সবাই আমাকে সতর্ক করেছিল যে আপনি আগের স্যারদের কিভাবে হেনস্থা করেছিলেন। আমি আসছি আপনার বাবাকে দেওয়া কথা রাখতে। আর আমি জানি আপনি স্বেচ্ছায় আমার পায়ে পা রাখছেন, যেন আমি চলে যাই। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে চাকরি না পাওয়া পর্যন্ত আমাকে এসে আপনাকে পড়াতে হবে। আপনার বাবার এটাই শর্ত। আমি গ্রাজুয়েশন শেষ করার পর 2 বছর ধরে চাকরি খুঁজছি। আমি যত টিউশনি পাই যদি আমার ভালো মনে হয় তবে আমি করি। মা অসুস্থ থাকায় সবার নিষেধ সত্ত্বেও আপনাকে পড়াতে এসেছি। আমি তখন বুঝতে পারি যে আপনি সেই সকালে আচরণ করেছিলেন কারণ আপনি ক্লাস মিস করার ভয় পেয়েছিলেন। কিন্তু এখন আপনি ইচ্ছে করে এমন করলেন। কিন্তু আমি আপনার উপর রাগ করিনি। আঘাত আপনি দিয়েছেন, মলম ও আপনি লাগিয়েছেন। তবে হ্যাঁ, আপনাকে দেখলেই বোঝা যায় কাউকে কষ্ট দেওয়ার পর আপনি বেশি কষ্ট পান। এজন্য একটা পরামর্শ দেব, রাগ ধীরে ধীরে বাড়লে মাটির দিকে তাকিয়ে থাকুন। ভয় পাবেন না, আমি আপনার বাবা মায়ের কাছে অভিযোগ করব না। আজ আসি। ইতি মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে কি বলবে? শব্দ খুঁজে পেল না। খানিকটা পা খুঁড়িয়ে খুঁড়িয়ে স্যার চলে যাচ্ছেন। ইতির চোখ জলে ভিজে গেছে। খালেদা আবর্জনা ফেলতে বেরিয়ে এল। হঠাৎ ইতিকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, ইতি মামনি তুমি রোদে দাঁড়িয়ে আছো কেন? ইতি উত্তর দিল না। ছুটে গেল রুমে। দরজা বন্ধ করে বিছানায় শুয়ে বালিশে মুখ গুজে কাঁদতে লাগল। স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। পর্ব 04। ইতির অনেকক্ষণ কেঁদে তারপর ঘুমিয়ে পড়ল। রাতে নাসিমা বেগম খাবারের জন্য ডাকতে এসে দেখেন মেয়েটি ঘুমাচ্ছে। তাই আর ডাক দেয়নি। খাবার ঘরে রেখে চলে যান। ইতি রাতে ঘুম থেকে ওঠেনি। দূর থেকে একটা শব্দ শোনা যাচ্ছে। ইতি পিটপিট করে চোখ খুলল। ফজরের আজান দিচ্ছে। মোবাইল ফোনে সময় দেখে নামাজের জন্য উঠে গেল। আজ মোনাজাত অনেক লম্বা করে। প্রার্থনা করতে করতে ইতি অনেকক্ষণ কাঁদল। জীবনের সব কিছুর জন্য ক্ষমা চাওয়ার পর নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে রেখে তারপর রুম থেকে বারান্দায় চলে গেল। স্নিগ্ধ সকাল, উষ্ণ হাওয়া শরীরকে হালকা করে তুলেছে। গাছের ডালে ছোট্ট পাখিটি কিচিরমিচির করে, খাবারের সন্ধানে তার বড় বড় ডানা ঝাপটায়। সূর্যের আলো মিষ্টি, এত উজ্জ্বল নয়। ইতি কিছুক্ষণ দাঁড়িয়ে রুম থেকে বের হয়ে গেল।
নাসিমা আর খালেদা রান্নাঘরে নাস্তা তৈরি করছে। নাসিমা বেগম হঠাৎ ইতিকে দেখে বললেন, আজ এত ভোরে উঠেছ কি করে? গতকাল সন্ধ্যায় ঘুমিয়েছিলাম আম্মু, আর আজ ফজরের আজানের সময় ঘুম ভাঙল। সে কি রাতে উঠোনি? না, রাতে তোমার ঘরে খাবার রেখে এসেছিলাম। সম্ভবত সেটাও খাওনি। আম্মু, তুমি আবার কখন খাবার রেখে এসেছ? তখন তুমি ঘুমাচ্ছ। ইতির মনটা আজ খুব ভালো। সে হেসে মায়ের কাছে গিয়ে বলল, আম্মু আমি তোমাকে রান্না করতে সাহায্য করতে চাই। নাসিমা বিষম খেল যেন। হতভম্ব কণ্ঠে বললেন, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? নাসিমা মৃদু হাসল। তারপর ইতির মাথায় হাত বুলিয়ে বলল, তোমাকে কিছু করতে হবে না। তুমি রুমে গিয়ে পড়তে বসো। ইতি গেল না। সে পেঁয়াজ কাটতে এগিয়ে গেল। খালেদা বললেন, মামনি, আমারে দেও। আমি পারবো। ইতি পেঁয়াজ কাটতে লাগল। চোখ জ্বালাপোড়া করে, টপটুপ করে অশ্রু পড়ছে। ইতির চোখে হাত ছুঁয়ে বলল, আম্মু চোখ জ্বলছে। নাসিমা বললেন, তাড়াতাড়ি চোখে পানি দাও। জোরে হেসে উঠলেন খালেদা। তারপর বললেন, সকলে পেঁয়াজ কাটতে পারে না, মামনি। আমি আগেই কইছিলাম আমারে দিতে। ইফাত শিকদার ড্রয়িং রুমে বসে খবর পড়ছেন, হঠাৎ হাসির শব্দ শুনে রান্নাঘরের দিকে এগিয়ে গেল। ইতির অবস্থা দেখে আন্দাজ করলেন এখানে কি হয়েছে। ইফাত শিকদার কড়া গলায় বললেন, আমার মেয়ে কাঁদছে আর তুমি হাসছ? বলে থামলেন। তারপর ইতির কাছে গিয়ে বলল, মামনি ছুরি রাখো। তোমাকে এসব করতে কে বলেছে? খালেদা বললেন, স্যার আমরা কই নাই। ইতি মামনি আমাগো হেল্প করতে আইছে। ইফাত শিকদার বললেন, আহা, খালেদা, ওটা হেল্প হবে না, বলুন হেল্প। খালেদা কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বললেন, হালেপ। ইতি হঠাৎ করে হেসে উঠল। নাসিমা বললেন, তোমার মেয়ের হঠাৎ রান্নার প্রতি আগ্রহ তৈরি হয়েছে। ইতি রাঁধতে জানে না। মেয়েরা প্রথমবার রান্না শেখে মায়ের কাছ থেকে। তার মেয়ের বেলায় না হয় উল্টোই হলো। ইফাত শিকদার ইতিকে রান্না শেখানোর সিদ্ধান্ত নেন। সে একটু থেমে বললেন, তোমরা রান্নাঘর থেকে বের হও। আমি আর আমার মেয়ে আজ নাস্তা বানাবো। নাসিমা হেসে চলে গেল। ড্রয়িং রুমের সোফায় বসলেন। টিভি অন করে মুভি দেখতে লাগল। খালেদা খুবই চিন্তিত। রান্নাঘর নোংরা হলে তাকে পরিষ্কার করতে হবে। খালেদা বলেন, আফা, আমি রান্নাঘরে গিয়া দেইখা আহি হেরা কি করে। নাসিমা বললেন, চিন্তা করো না। তোমার স্যার দেশি বিদেশি সব খাবারই ভালো রান্না করতে পারেন। সে সব সামলে নিবে। আমরা পালিয়ে বিয়ে করি কারণ আমাদের পরিবার আমাদের প্রেম মেনে নেয়নি। পরিবারের কেউ আমাদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এরপর আমরা আসি গাজীপুর শহরে। তোমার স্যার কঠোর পরিশ্রম করে আজ একটি কোম্পানির মালিক হয়েছেন। আমার বিয়ের 5 বছর পর ইতির জন্ম হয়। ওকে পেটে নিয়ে আমি কিছু করতে পারতাম না। তোমার স্যার রান্নাঘর ও বাড়ির সব কাজ নিজ হাতে করতেন। আল্লাহ আমাকে তার মতো স্বামী দিয়েছেন। আল্লাহর কাছে অনেক ধন্যবাদ। খালেদার চোখে জল। নাসিমা এখন বললেন, এ বিষয়ে ইতি কিছুই জানে না। আর সে জানে না যে তার নানা বাড়ি আছে, দাদার বাড়ি আছে। ডাইনিং টেবিলে সব আইটেম গুছিয়ে রাখল ইতি। তারপর উচ্চস্বরে বলল, আম্মু, খেতে আসো। ক্যাম্পাসে বসে বাদামের খোসা ছাড়াচ্ছে ইতি। নাইম বলল, ইতি তুই গতকাল অনেক কিছু মিস করছিস। ইতি তাকালো। বলল, লাইক? চৌরু রোডে বিশাল মেলা বসেছিল। সন্ধ্যার পর আমরা সবাই যাই। শুধু তুই আর তানিম বাদে। ইতি বলল, আগামী সপ্তাহে যাব। রুবেল হঠাৎ জিজ্ঞেস করল, তোমার টিউটরের খবর কি? ইতি হতাশ গলায় বলল, যে ছেলেটাকে গতকাল ধাক্কা দিয়েছি। আমার জন্য কাজের ইন্টারভিউ দিতে পারেনি। সেই আমার নতুন স্যার। ওরা হতবাক। মুন্নি ঝাপসা করে বলল, কি, তোকে কিছু বলেনি? তানিম জিজ্ঞেস করল, না। আশ্চর্য। তোর জন্য তার ক্ষতি হয়েছে কিন্তু তিনি তোকে কিছুই বলেনি। আব্রু বলল, স্যার সে কি এখনো আছে নাকি পালিয়ে গেছে? মিম জিজ্ঞেস করল, হ্যাঁ আছে। চাকরি না হওয়া পর্যন্ত পড়াতে আসবেন। কলেজ থেকে বাড়ি ফেরার পথে ইতি সেসব মানুষের সাথে দেখা করল যাদের সে কষ্ট দিয়েছে। খুব লজ্জিত এবং দুষ্টুমির জন্য ক্ষমা চাইল।
মুন্নি অবাক গলায় বলল, ইতি বদলে গেছে। সে আগের মতো নেই। তুই ঠিক বলেছিস, বলল রুবেল। ইতি এগিয়ে এলে নাইম জিজ্ঞেস করল, তুই এত বদলে গেলি কি করে? কেউ একজন চোখে আঙুল দিয়ে ভুলগুলো তুলে ধরেছে। আমরা মজা করার জন্য অনেক কিছু করে মানুষকে কষ্ট দেই। যারা এসব ভোগে তাদের কথা ভাবি না, বলল ইতি। আব্দুল একটি রেস্টুরেন্টের সামনে গাড়ি থামালো। ইতি বন্ধুদের নিয়ে হালকা কিছু খাবার খাওয়ার জন্য ঢুকল। আব্দুল তাদের সাথে টেবিলে বসে খাবার খেল। ছোট থেকে মেয়েটাকে বড় হতে দেখেছেন, তিনি জানেন ইতির মন খুব ভালো। দুষ্টু মেয়েটা হঠাৎ করে শান্ত হয়ে গেছে। ইতি বসে বসে ফোনের দিকে তাকিয়ে আছে। মুন্নি বলল, বল তোর কি হয়েছে? ইতি জোরে নিঃশ্বাস ফেলল। তারপর কিছুক্ষণ একে অপরের মুখের দিকে তাকিয়ে থেকে সব বলল। রুবেল বলল, বাহ, স্যার আসতেই তোকে বদলে দিল। নিশ্চয়ই জাদু জানে। কি ধরনের জাদু? মুন্নি জিজ্ঞেস করল। কথার জাদু। নাসিমা বেগম বাইরের খাবার পছন্দ করেন না। তিনি মনে করেন, অন্যরা বাড়ির মতো যত্ন করে রান্না করেন না। তিনি ইতিকে প্রায় বাইরে খেতে নিষেধ করেন এই ভেবে যে সেসব খাবার খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। আজ ইতি বাইরে থেকে খেয়ে আসছে শুনে রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি বন্ধুদের নিয়ে বাসায় আসোনি কেন? আমি সবাইকে রান্না করে খাওয়াতাম। বাইরের খাবার শরীরের জন্য ভালো নয়। কবে বুঝবে? কিছুক্ষণ পর স্যার পড়াতে আসবেন, তাই নাসিমা বেগম বেশি চিৎকার করলেন না। ইতি বইটা দিয়ে পড়ার চেষ্টা করল। স্যার সালাম দিয়ে রুমে প্রবেশ করলেন। ইতি নিজেকে গুটিয়ে নিল। স্যার করুণ গলায় বলল, আই এম সরি। আমি একটু দেরি করে এসেছি। রাস্তার কাজ চলছে, অন্য রাস্তা দিয়ে ঘুরে আসতে হয়েছে। ইতি মাথা নিচু করে রইল। শাওন স্যার হঠাৎ বলে উঠল, আজকে আপনার একজন স্যারের সঙ্গে দেখা হয়েছিল। তিনি আমাকে বলেছেন যে আপনি তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন। শুনে ভালো লাগলো। আমরা সবাই মানুষ। আমাদের কাউকে ছোট করা উচিত না। ইতি মুগ্ধ চোখে তাকিয়ে আছে স্যারের দিকে। শাওন ইতির দিকে তাকিয়ে দেখল যে সে তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করেই গলাটা কর্কশ হয়ে উঠল। আঙুলে তুড়ি বাজিয়ে বলল, ইতি আপনি আমার কথা শুনেছেন? হ্যাঁ স্যার। আমার দিকে না তাকিয়ে বইয়ের দিকে তাকান। শাওন বলল, জজ। জি স্যার। শাওন ভ্রুকুটি করল। আপনি তোতলা? ইতি চোখ বড় বড় করে মেলে বলল, হ্যাঁ। না। তাহলে তোতলাচ্ছেন কেন? আমি মোটেও তোতলাইনি স্যার। ইতির একটু রাগ হল। শাওন মৃদু হাসল, এখন পড়ুন। নাসিমা বেগম খালেদাকে দিয়ে কফি পাঠান। দরজার সামনে থেকে খালেদা বললেন, স্যার আসমু? হ্যাঁ, আসুন। স্যার আপনার কফি। জি রাখুন। খালেদা চলে গেলেন। স্যার কফির মগটা নিয়ে ঠোঁটে ছুঁয়ে অদ্ভুত শব্দ করলেন। ইতি একবার চোখ সরু করে দেখল, ইতি তাকিয়ে আছে দেখে শাওন হাতের কফির মগটা ইতির দিকে এগিয়ে দিয়ে বলল, কি? আপনি খাবেন? ইতির ঠোঁট উল্টে ফেলল। ওর রাগ লাগল। বলল, কারো মুখের খাবার খাই না। তাহলে বারবার তাকাবেন না, বদনজর লাগবে। ইতির রাগ ক্রমশ বাড়তে থাকে। সে বই বন্ধ করে স্যারের দিকে তাকালো। মনে মনে বলল, ইচ্ছে করছে এক ঘুষিতে ৩২টি দাঁত ফেলে দেই। নির্ঘাত ভালো হয়ে গেছি বলে কিছু করছি না। এক সপ্তাহ কেটে গেল। সবাই ইতির পরিবর্তন লক্ষ্য করেছে। ইফাত শিকদার উচ্ছ্বসিত, ইতির শান্ত আচরণ তার পছন্দ হয়েছে। ইতি কলেজের উদ্দেশ্যে রওনা দিল। সে এখন সবসময় হাসিখুশি থাকে। মুন্নি এলো। ইতির পাশে বসে বলল, কি চলছে তোর পেটে? মানে? রুবেল ইতির কপালে টোকা দিয়ে বলল, তুই এই সপ্তাহে 1000 বার স্যারের নাম বলেছিস। তার প্রতিদিনের গল্প এখন আমাদের মুখস্থ। তোকে দেখে ছেলেমেয়েরা বলে দিবে তুই স্যারের প্রেমে পড়েছিস। আব্রু জিজ্ঞেস করল, তোর আর স্যারের মধ্যে কি চলছে? কিছুই চলছে না। নাইম বলল, স্যারের নাম কি যেন? মিম বলল, শাওন আহমেদ। তোরা ভুল ভাবছিস। আমরা কি ভুল ভাবছি? স্যারের কথা বলা সময় তোর চোখে মুখে হাসি ফুটে। এগুলো কি ভুল? ইতি মর্মাহত। সে বলল, স্যারকে আমার ভালো লাগে। তার কথা শুনতে ভালো লাগে। সে কথা বলার সময় তাকিয়ে থাকতে মনে চায়। আজকাল তাকে না দেখতে পেলে আমার হংসবাম্প অনুভব হয়।
স্যার যখন হাসে বুকের মাঝে ধুকধুক করে। স্যার যতক্ষণ আমার পাশে থাকে ততক্ষণ আমার বুক ধড়ফড় করে। রুবেল বসা থেকে উঠে দাঁড়ালো। চলে যাওয়ার সময় সে বলল, প্রেমে পাগল হয়েছে। ইতি আজ বন্ধুদের সাথে ফুচকা খেতে আসছে। একসময় আব্রু ওর ফোন খুঁজতে লাগল। হঠাৎ করেই পাওয়া যাচ্ছে না। সে এলোমেলো কণ্ঠে বলল, আমার ফোন? এমন পরিস্থিতি যে আব্রু প্রায় কেঁদে ফেলবেও। ইতি তার ব্যাগ থেকে ফোনটা বের করে বলল, সকালে ক্যাম্পাসে ফেললো এসেছিস। আর এখন খবর হলো? আব্রু ফোন ধরতে চাইল। মিম বলল, দাঁড়া। প্রথমে বল কল লিস্টে হার্ট লিখে কার নাম্বার সেভ করছিস। ঘন্টা ঘন্টা কথা বলছিস। আর মেসেঞ্জার পাসওয়ার্ড দিয়ে লক করা। কেন? স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নয়িতা। পর্ব 05। শ্রাবণকে? প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে গেল আব্রুর। হতভম্ব গলায় বলল, কে শ্রাবণ? ইতি দাঁড়িয়ে ঠোঁট কামড়াচ্ছে। মুন্নি বিরক্ত গলায় বলল, তুই এখন চিনতে পারছিস না। তলে তলে টেম্পু চালাও, আমরা বললে চিনি না। রুবেল একটু ঝুঁকে পড়ে জিজ্ঞেস করল, আব্রু, তোকে দেখে মনে হয় না তুই প্রেম ভালোবাসাও করতে পারিস। মিম বলল, কি হলো বল। তোরা কি ওই নম্বরে ফোন করেছিলি? না, লোকটা করেছিল। তবে তিনি নিজের পরিচয় দিয়েছেন, আমরা তোর কাছ থেকে শুনতে চাই। আব্রু কিছুক্ষণ সময় নিল। জোরে নিঃশ্বাস ফেলে বলল, আমি একটা সম্পর্কে আছি। তার সাথে আমার পরিচয় ফেসবুকে। তারপর ধীরে ধীরে ভালোলাগা থেকে ভালোবাসা। তুই কি ছেলেটির সাথে দেখা করেছিস? না। আমরা আগামী সপ্তাহে দেখা করার প্ল্যান করেছি। সে শুক্রবারে ঢাকা থেকে আসবে। তিনি দেখা করতে আসবেন, আমরা তোর সাথে যাব। সামনাসামনি দেখব ভাইয়াটা কেমন। রাজি কিনা বল। আব্রু চাপে পড়ে রাজি হয়ে গেল। আব্রু বলল, তোকেও স্যারকে আনতে হবে। ইতি হতভম্ব হয়ে গেল। সে অস্ফুট স্বরে বলল, কি স্যার? কিন্তু সে আমার বয়ফ্রেন্ড নয়। এখানে সবাই মিঙ্গেল, একমাত্র তুই সিঙ্গেল। এতগুলো মিঙ্গেলের মাঝে তুই একা কি করবি? তাই তুই স্যারকে সঙ্গে নিয়ে তবেই আসবি। ইতি চমকে উঠল। রুবেল বলল, ইতি, ঘটনাটা স্যারকে বুঝিয়ে বলতে পারলে স্যার ঠিকই আসবেন। সদর দরজা খুললেন নাসিমা বেগম। ইতিকে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলেন, আজ এত দেরি কেন? আমি আজ বন্ধুদের সাথে ফুচকত খেতে গিয়েছিলাম তাই দেরি হয়ে গেছে। আবার রাস্তার খাবার? আচ্ছা যাও এখন ফ্রেশ হও। ঠিক আছে। ইতি রুমে এলো। স্নান করে ফ্রেশ হলো। খাওয়া দাওয়া শেষ করে সে অপেক্ষা করছে স্যারের আসার জন্য। একটু পর শাওন স্যার এলেন। ইতির মন খারাপ দেখে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ইতি প্রশ্নটা এড়িয়ে যায়। কিছু না বলে পড়তে লাগল। 2 ঘন্টা পর শাওন চলে গেল। এভাবে 6 দিন কেটে গেল। ইতি স্যারকে এখনো কথাটা বলতে পারেনি। ইতির কথা শুনে স্যার কেমন রিয়্যাক্ট করবেন তা নিয়ে সে চিন্তিত। আজ বৃহস্পতিবার, কাল শুক্রবার। যা বলা দরকার তা আজই বলতে হবে এবং স্যারকে রাজি করতে হবে। নইলে সে যেতে পারবে না। ক্লাসে বসে ইতি এসব ভাবতে থাকে। হঠাৎ আব্রু বলল, আজ কিন্তু শেষ দিন। মুন্নি বলল, এত ভয় পাচ্ছিস কেন? রুবেলকে দেখ, সে আমাকে ভালোবাসতো কিন্তু বলতে পারিনি। আমি বলেছি বলেই প্রেম হয়েছে, তুই সাহস করে বল তোরও হবে। মিম কথার মাঝে ফোড়ন কাটল, সাবধানে ইতি। ওর কৌশলে কান দিবি না, ভুলে যাবি না যে ওর কথা শুনে নাইমকে প্রপোজ করতে গিয়ে চড় খেয়েছিলাম। নাইম হঠাৎ বলে উঠল, পরে তো চুমুও দিছিলাম। মিম কপালে হাত রেখে বলল, চুমুর কথা সবাইকে বলতে হবে কেন? হে হে সরি। ইতি বলল, আমি আমার মতো করে স্যারকে বলল। তোদের জ্ঞান দিতে হবে না। আর যদি দেখিস আমি আসিনি, তাহলে বুঝবি আমি স্যারকে বলতে পারিনি বা তিনি রাজি হননি। আব্রু বলল, স্যার, রাজি হলে ফোন করে জানাবি। ছুটি শেষে রুবেল মুন্নির সঙ্গে বেড়াতে যায়। রাস্তার একপাশে বিশাল লেক। ওপাশে ফুলের বাগান, একটু সামনে ফুচকার স্টল। মুন্নি দাঁড়িয়ে আছে। রুবেল হাতে একটা বেলি ফুলের চুড়ি পরিয়ে দিল। মুন্নি বিস্মিত গলায় বলল, কখন আনছি সেটা? অনেকক্ষণ হয়ে গেল, তুই এখনো আমাকে তুই করে বলিস। মুন্নি খুশি হয়ে বলল,
তোকে তুমি বলে ডাকবো ভাবতেই কেমন হাসি পায়। সঙ্গে সঙ্গে রুবেলের চেহারা বদলে গেল। রুবেলের মুখ গম্ভীর। রুবেল একটা বাক্স মুন্নির দিকে দিয়ে বলল, তোমার জন্য গিফট, আমি বাড়ি গিয়ে খুলবি। ইতি রুমে পায়চারি করছে। স্থির হয়ে বসতে পারছে না। গভীর শ্বাস নিয়ে নিজেকে শান্ত করল। শাওন এলো। সে প্রতিদিনের মতো সালাম দিল। আসসালামু আলাইকুম। ও আলাইকুমুস সালাম স্যার। শাওন চেয়ার টেনে বসল। ইতির মুখটা খুব চিন্তিত দেখাচ্ছিল। শাওন জিজ্ঞেস করল, ইতি, আর ইউ ওকে? হ্যাঁ স্যার, আমি ঠিক আছি। তুমি এভাবে ঘামছো কেন? গরম লাগছে। এসির পাওয়ার বাড়িয়ে দাও। ইতির সাথে শাওনের সম্পর্ক আগের চেয়ে সহজ হয়েছে। ইতি স্যারকে বলে, স্যার আমি আপনার থেকে অনেক বছর ছোট, আপনি আমাকে তুমি বলে ডাকবেন। সেদিন থেকে শাওন তাকে তুমি বলে সম্বোধন করে। আগের স্যাররা তাকে তুই বা তুমি বলে ডাকলে তার ভালো লাগেনি। কিন্তু শাওনের মুখ থেকে তুমি সম্বোধন শুনতে সে নিজে মুখ ফুটে বলেছে। ইতি ঢোক গিলল। তারপর বলল, স্যার, আপনাকে একটা অনুরোধ করতে পারি? কি অনুরোধ? আপনি কি কাল আমার সাথে বাইরে যাবেন? সারাদিন আমার আর আমার বন্ধুদের সাথে থাকবেন। কথাটা শাওন বুঝতে পারেনি। ইতি হাঁপাচ্ছে, হা করে মুখ দিয়ে নিঃশ্বাস ফেলছে। শাওন বলল, কি হয়েছে? আমার দমবন্ধ লাগছে। শাওন এক গ্লাস পানি তুলে ধরল ইতির দিকে। আস্তে খাও। ইতি হাত থেকে গ্লাসটা টেবিলে রাখল। শাওন বলল, এবার ডান হাত দিয়ে একটি নাসারন্ধ্র ধরে অন্যটি দিয়ে শ্বাস নাও। আর হাত পরিবর্তন করে বাম হাতে নাক চেপে ধরে শ্বাস ছাড়ো। ইতি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। একটু শান্ত। শাওন বলল, এখন বলো। ইতি কিছুক্ষণ পর উত্তর দিল, আজ কলেজে ট্রুথ এবং ডেয়ার খেলায় আমি ডেয়ার নিই। বন্ধুরা আমাকে ডেয়ার দিয়েছে, আমরা কাল ঘুরতে যাব, তো ওরা বলেছে আপনাকে আমার সাথে নিয়ে যাওয়ার জন্য। এটাই ডেয়ার। আমি যদি না পারি তাহলে আমার ঘুরতে যাওয়া হবে না। আর আপনি তো আমার সাথে যাবেন না, তাই আমার যাওয়া হবে না। আমি হেরে যাব। শাওন গম্ভীর ভঙ্গিতে বলল, কখন যাবে? আমি কিন্তু বেশি দিন থাকতে পারবো না। মাকে পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যেতে সন্ধ্যার আগে ফিরতে হবে। ইতির চোখ চকচক করে উঠল। শাওন স্যার বলে, আমি নিশ্চিত নই, তোমরা কোথায় যাবে? আমি রেডি থাকব। তুমি গাড়িতে তুলে নিও। স্যার ঠোঁটে হাসি ফুটিয়ে বলল। ইতি উত্তেজিত হয়ে উঠল। সে চেয়ার ছেড়ে হঠাৎ শাওনকে জড়িয়ে ধরল। শাওন হতবাক। ইতি তাৎক্ষণিক সরে গেল। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে। শাওন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর চলে গেল। ইতির ভয় করছে। শাওন কিছু না বলে চলে যায়। রাতেই প্ল্যান হয়ে গেল। কে কি পরবে? মেয়েরা শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি। ইতি ওর মায়ের একটা শাড়ি নিয়ে বসে আছে। ইউটিউবে অনেক ভিডিও দেখে শিখে নিল কিভাবে শাড়ি পরতে হয়। নাসিমা বেগম এসে শাড়ির কুচি আঁচল ঠিক করলেন। মেয়েকে শাড়িতে দেখে চোখ সরাতে পারছেন না। চোখের কোণ থেকে আঙুলের ডগায় হালকা কাজল লাগিয়ে ইতির কানের পেছনে লাগান। তারপর বললেন, কারো নজর না লাগুক। ইতি গাড়ি থেকে নেমে গেল। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। স্যারের বাড়ির দিকে যাওয়া চিপা গলিতে গাড়ি ঢুকতে পারে না। এই কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ইতি স্যারকে ফোন দিল। তিনি বলেন, তিনি রাস্তায় ছিলেন। ইতি মাটির দিকে তাকিয়ে আছে। শাওন বাম পাশে এসে দাঁড়ালো। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, শাড়ি? ইতি হাসল। বলল, হ্যাঁ, ওরা সবাই শাড়ি পরবে। ইতি লক্ষ্য করল স্যার আর তার জামাকাপড় একই রঙের। শাওন ইতস্তত করে বলল, আমি বুঝিনি তুমি সাদা শাড়ি পরবে। ইতি চোখ নামিয়ে নিল। তারপর দুজনে গাড়িতে উঠল। রেস্তোরাঁর পুরো টেবিল বুক করে রেখেছে শ্রাবণ। সে তার প্রেমিকার বন্ধুদের ট্রিট দেবে। শ্রাবণ লক্ষ্য করল, কারোরই মেজাজ ভালো নেই। সবার মুখে একটা উদাসীনতা। শ্রাবণ জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনারা সবাই এভাবে বসে আছেন কেন? মুন্নি বিরক্ত গলায় আব্রুর বোকামির কথা বলল। শ্রাবণ বলল, আব্রু, তোমার এটা করা উচিত হয়নি। দেখো সবাই আছে কিন্তু তোমার অন্য বন্ধুটা নেই। আব্রু বলল, আমি ভেবেছিলাম এই উসিলায় হয়তো ইতি আর ওর স্যার কাছাকাছি আসবে।
কিন্তু তোমার চিন্তা লাভ কম ক্ষতি বেশি করেছে। সরি। রুবেল বলল, ইতি থাকলে মজা হতো। শ্রাবণ সবার পছন্দের খাবারের অর্ডার দিল। আব্রু এখনো বলেনি সে কি খাবে। শ্রাবণ নিচু গলায় বলল, ম্যাডাম, কিছু বলবেন নাকি চুপ করেই থাকবেন? আমার ভালো লাগছে না। শ্রাবণ গেটের দিকে তাকিয়ে দেখে দুজন কাপল গেট দিয়ে ঢুকছে। ওদের সেইম পোশাক দেখে শ্রাবণ ধরে নিল ওরা কাপল। শ্রাবণ বলল, ওই কাপলটাকে দেখ একসাথে কত সুন্দর লাগছে। শ্রাবণের দৃষ্টি অনুসরণ করে তারা গেটের দিকে তাকিয়ে চমকে উঠল। মুন্নি বলল, ইতি, ছেলেটা কে সাথে? মিম বলল। নাইম ভারী গলায় বলল, এমন সুদর্শন ছেলে ও ভাড়া করেনি তো। রুবেল ধমক দিয়ে বলল, কি বাজে কথা। তিনি সম্ভবত ইতির স্যার। আব্রু শ্রাবণের উদ্দেশ্য বলল, ওরা কাপল না। কাপল না? ওটাই ইতি আর তার সাথে স্যার। ইতি টেবিলের কাছে এসে দাঁড়ালো। হাসিমুখে তাদের সঙ্গে স্যারের পরিচয় করিয়ে দিল। পরিচিত হয়ে খুশি হল। আব্রু কর্কশ কণ্ঠে বলল, তুই আসবি কাল, আমাকে কল করিসনি কেন? ইতি হাসল। বলল, সারপ্রাইজ দিব বলে। আমি যদি আগে ফোন করে বলতাম তাহলে এখন অবাক হতি না। আব্রু চোখ সরু করে বলল, তোকে পরে বুঝাব। ওয়েটার খাবার দিয়ে টেবিল ভরে দিল। নাইম তার খাওয়া বাদ রেখে মিমকে খাইয়ে দিচ্ছে। রুবেলও তাই করল। শ্রাবণ আব্রুর দিকে তাকিয়ে হাসছে। ইতি শাওনের দিকে ঝুঁকে পড়ল। সে ফিসফিস করে বলল, স্যার। ও স্যার। হ্যাঁ বলো। আমি কি আপনাকে খাওয়াবো? শাওন চোখ বড় বড় করে তাকিয়ে আছে। স্যার একটু? না। কেন? ওরা তো দিচ্ছে। কারণ তারা কাপল। আমি তোমার শিক্ষক। এখন শিক্ষক নন। বোঝার চেষ্টা করো। তুমি যা বলছো তাই করলে তারা ভাববে আমাদের মধ্যে সম্পর্ক আছে। কে কি ভাবলো তাতে আমার কিছু আসে যায় না। শাওন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গ্রামের রাস্তা দিয়ে 3টি গাড়ি যাচ্ছে। ইতি জানালা খুলে সবুজ ধানক্ষেতের দিকে তাকালো। নন্দন পার্কে যাওয়ার কথা থাকলেও যাওয়া হয়নি। গাড়ি ঘুরিয়ে একটা গ্রামের রাস্তায় ঢুকল। শহরের লোকেরা খুব বেশি পার্ক ও রেস্তোরাঁয় যায়, তারা জানে না প্রকৃতি কত সুন্দর। প্রকৃতির নিদর্শন শুধু গ্রামেই পাওয়া যায়। শ্রাবণ গাড়ি ব্রেক করল। তারপর একে একে 3টা গাড়ি থেকে মানুষ নামল। একাকী এই নির্জন পথে প্রিয়জনের হাত ধরে হাঁটতেই শান্তি। কিছু দূর ওরা একে অপরের হাত ধরে জোড়ায় জোড়ায় এগিয়ে যাচ্ছে। ইতি ফ্যালফ্যাল দৃষ্টিতে শাওনের দিকে তাকালো। শাওন 2 হাত প্যান্টের পকেটে রেখে সোজা হাঁটছে। ইতি শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, আহাম্মক। অনুভূতি বোঝে না। স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। পর্ব 06। মৃদু হাওয়ায় ভেসে আসে কাঁচা ধানের মৃদু গন্ধ। ইতি খালি চোখে দেখে হাঁটতে লাগল। হঠাৎ শাওন মৃদু গলায় নাম ধরে ডাকল, ইতি। ইতি ধীর পায়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ মাথা তুলে পাশের দিকে তাকিয়ে দেখল সে নিরিবিলি রাস্তায় একা। আশেপাশে স্যার নই। বিস্তীর্ণ মাঠ আর দূরদূরান্তে ছড়িয়ে থাকা বড় বড় গাছ। কাউকে না দেখে ইতি একটু ভয় পেয়ে গেল। শাড়ির কুচি তুলে সামনের দিকে এগিয়ে গেল। স্যার কোন দিকে না তাকিয়ে সোজা পথে হাঁটছেন। ইতি একরকম দৌড়ে শাওনের কাছে গেল, তারপর জোরে আওয়াজ দিল। শান ভ্রুকুটি করল। সে পেছনে ফিরে দেখল সে ইতির থেকে অনেক দূরে। শাওন চোখ নামিয়ে নিল। অনিচ্ছাকৃতভাবে তার চোখ বারবার ইতির দিকে চলে যায়। মনে হচ্ছে সে একটি চুম্বক এবং লোহা চুম্বক দ্বারা লোহা টেনে নেওয়া হচ্ছে। ইতি হাঁপাচ্ছে। সে সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমাকে একা রেখে চলে আসলেন কি করে? আমার কোনো ক্ষতি হলে কি হতো? তুমি ধীর গতিতে হাঁটছিলে তাই পিছনে পড়ে গেলে। আমি খেয়াল করিনি। শাওন গভীর চিন্তায় পড়ে গেল। ইতির ডাকেও সাড়া মেলেনি। ইতি এগিয়ে এলো। শাওনের হাত নেড়ে বলল, স্যার। স্তম্ভিত মুখে শাওন বলল, হ্যাঁ। কি হয়েছে? আমার হাত ধরে আছো কেন? ছেড়ে দাও, কেউ দেখবে। ইতি হাতটা আরেকটু শক্ত করে ধরে বলল, ধরেছি আর ছাড়ব না। শাওন তার শক্তি ব্যবহার করে তার হাত ছাড়িয়ে নিল। 2জন ছেলেমেয়ে দাঁড়িয়ে আছে দেখে 4জন মধ্যবয়সী লোক এগিয়ে এসে হঠাৎ জিজ্ঞেস করল, বাড়ি কোথায়? এখানে কি করছো? বাড়ি থেকে পালিয়ে এসেছো? আমাদের এলাকায় আগে দেখিনি। জুয়ান মাইয়াকে নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ?
রাখার জায়গা না থাকলে আমাকে দাও। ইতি হতভম্ব হয়ে গেল। সে শাওনের পিছনে লুকিয়ে আড়াল হয়ে যায়। শাওন দৃঢ় কণ্ঠে বলল, পথ থেকে সরে যাও। আমাদের দেরি হয়ে যাচ্ছে। দেখ, এক তো পালিয়ে আসছস, আবার জোরে কথা বলছস, তোকে তো পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। ইতি সাহস করে বলল, আমরা পালিয়ে আসিনি। গ্রামে বেড়াতে আসছি। দয়া করে আমাদের যেতে দিন। দ্বিতীয় লোকটি হেসে উঠল। এক হাত দিয়ে ছুঁতে চাইল। ওকে টাচ করার সাহস করবেন না, শাওন চিৎকার করে উঠল। আমি ছুব, ধরব, তুই কি করবি? তৃতীয় লোকটি হঠাৎ ইতির হাত চেপে ধরল। ইতি চিৎকার করে উঠল, শাওন দুজনকে ধাক্কা মারল। রাস্তার পাশে একটি বাঁশের গুঁড়ি আছে, হাত দিয়ে বাঁশ টেনে প্রথমে জন পরে চারজনকে পিটিয়ে মাটিতে শুইয়ে দেয়। ইতি বলল, স্যার, আপনার হাত দিয়ে রক্ত পড়ছে। শাওন তীক্ষ্ণ চোখে তাকিয়ে। ইতি বলল, বাঁশটা ফেলে দিন স্যার। আর মারলে ওরা মারা যাবে। যারা নারীদের অসম্মান করে তাদের বাঁচার অধিকার নেই। স্যার, তাদের দলের বাকিরা আসার আগেই আমাদের চলে যাওয়া উচিত। আরও ঝামেলা হলে এখান থেকে সহজে বেরোতে পারবো না। শাওন বাঁশটা ফেলে দিল। তারপর ইতির হাত ধরে দক্ষিণের দিকে দৌড়ে গেল। তাদের থেকে অনেক দূরে। দুজনেই হাঁপাচ্ছে। ইতি বলল, পানি। এখানে পানি কোথায় পাবো? আশেপাশে কোনো দোকান নেই। শাওন বুঝতে পারল সে এখনও ইতির হাত ধরে আছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। একটু দূরে একটা মেলা চলছে, সেখান থেকে গানের আওয়াজ শোনা যাচ্ছে। চলো, এগিয়ে যাই। ওখানে তোমার পানি পাবো। ইতি কখনো গ্রামের মেলায় আসেনি, এসব তার কাছে নতুন। অনেক ঘুরে দেখার পর পানি পাওয়া গেল। ইতির তৃষ্ণা নিবারণ করে দুজনে মেলায় ঢুকল। ইতির বাচ্চারা খেলনা পছন্দ করছে। সে শাওনকে বুদবুদ কিনে দিতে অনুরোধ করল। শাওন তার জন্য একটা কিনেছে। ইতির এত খুশি হয়েছিল যেন সে আকাশের চাঁদ পেয়েছে। কিছুক্ষণ পর সে বুদবুদ ফুঁকছে। শাওন মৃদু হেসে বিড়বিড় করে বলল, বাচ্চা মেয়ে। ইতি জোরে হেসে উঠল। কিছুক্ষণ পর তাদের দেখা মিলল। তারা মেলায় ঘুরে এখন বেরিয়েছে। রুবেল এগিয়ে এসে বলল, চল যাই। শীঘ্রই সন্ধ্যা হবে। ইতি দুটো পাখি পালে। সারাদিন পর বারান্দায় তাদের সামনে এসে দাঁড়ালে তারা খাঁচায় হইচই শুরু করে। মনে হয় পুরো একটা দিনের সব অভিযোগী বক্তব্য। তাদের খাবার দেখল, সবকিছু দিয়েছেন নাসিমা বেগম। ইতি রুমে এসে ফোন হাতে নিল। মেসেঞ্জার গ্রুপে বেশ কয়েকজনের মেসেজ। তাদের মধ্যে মুন্নি বলল, তোর পাশে স্যারকে দারুণ লাগছিল। যত তাড়াতাড়ি সম্ভব প্রপোজ কর। ভালোবাসা অনেকদিন খালি থাকলে অন্য পাখিরা দখল করতে চাইবে। রুবেল বলল, ও ঠিক বলেছে। ইতি বলল, সামনেই আমার জন্মদিন, সেদিন প্রপোজ করার কথা ভাবছি। শরীর ক্লান্ত বিছানায় শুয়ে ইতি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। দুদিন পর হঠাৎ নীরবতা ভেঙে গেল ফোনের রিংটোনে। শাওন তার মায়ের সাথে কথা বলছে, উনি জানায় তার শরীর আগের থেকে অনেক ভালো। ফোনের রিং শুনে শাওন মায়ের রুম থেকে উঠে নিজের রুমে চলে আসে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? ভালো। সে কিছুক্ষণ থেমে বলল, স্যার, আপনি কোথায়? আমি বাসায় আছি। কেন? আমার সাথে বাইরে যাবেন? এই সময়? তুমি কোথায়? আপনার বাড়ি ওই গলির মাথায়। কি? তুমি এই সময়ে সেখানে দাঁড়িয়ে কি করছো? এলাকার সব ছেলে কি ভালো? তোমাকে একা দেখে কেউ এসে যদি বিরক্ত করে? আপনি আসুন। শাওনের পরনে ঢিলেঢালা টি-শার্ট ও প্যান্ট। হাত দিয়ে কপালের চুল পিছনে ঠেলে দিল। ইতির সামনে দাঁড়িয়ে বলল, এই সময়ে এখানে আসছো কেন? আপনাকে দেখতে। হুহো, গাড়িতে উঠুন। কোথায় যাব? আজ চৌর রাস্তায় মেলা, গতবার যেতে পারিনি। শুনেছি মেলা সুন্দর, তাই আজ যাব। তাহলে তুমি আমাকে গাড়িতে উঠতে বলছো কেন? আমি একা কেন সব সুন্দর জিনিস দেখব? আমার সাথে আপনাকে দেখাবো। পাশে একটা মেয়ে আছে। আর সে চুপচাপ হাঁটছে। ইতি ত্যক্ত হয়ে দীর্ঘ শ্বাস ফেলল। স্যার বলল, কিছু খাবে? না। ফুচকা? আপনি খাওয়াবেন? হুম। তাহলে খাবো।
এক প্লেট ঝাল ঝাল ফুচকা আর এক প্লেট ঝাল ছাড়া ফুচকা দিতে বলল ইতি। ফুচকাওয়ালা ভুল করে ইতির প্লেটটা স্যারকে দিল আর স্যারেরটা ইতিকে। ইতি জানে ওর স্যার ঝাল খেতে পারে না। শাওনের ফর্সা মুখ এক কামড়ে লাল হয়ে গেল। ইতি, ঝাল। ইতি এক গ্লাস পানি এগিয়ে দিল। 2 গ্লাস পানি পান করার পরও ফুসকুড়ি কমেনি। পাশের দোকান থেকে একটা কাপ আইসক্রিম নিয়ে এলো ইতি। শাওন কিছুক্ষণ পর বলল, এত ঝাল ফুচকা খাও কি করে? জানো না, বেশি ঝাল শরীরের ক্ষতি করে। ফুচকাওয়ালা ভুল করে মারাত্মক ঝাল দিয়েছে। এজন্য শাওন তাকে অনেক কথাই বলেছে। মেলার ফুটপাতের দোকানগুলো সন্ধ্যার পর জমজমাট হয়ে ওঠে। ইতি আর স্যার পাশাপাশি হাঁটছে। হঠাৎ ইতি একটা ঝুড়ির সামনে এসে থামল। একজোড়া কানের দুল ওর খুব পছন্দ হয়েছে। স্যার সঙ্গে থাকায় সে এই নিয়ে কোনো আগ্রহ দেখালো না। কিছুক্ষণ পর স্যার ইতিকে অপেক্ষা করতে বলে হঠাৎ চলে গেলেন। ফিরে এলো একটু পরে। রাত 8টা বাজে। বাড়ি ফেরার জন্য গাড়ির দিকে এগিয়ে গেল। ইতি গাড়ি থেকে নেমে গেল। গেট দিয়ে ঢুকতেই স্যার ডাকলেন, ইতি। হ্যাঁ স্যার। এদিকে এসো। ইতি খুশিতে এগিয়ে এলো। স্যারের মুখোমুখি দাঁড়ালো। শাওন বলল, তোমার হাতটা দাও। হাত? কেন? দাও। বলছি। ইতি ডান হাতটা সোজা করল। শাওন তার শার্টের পকেট থেকে কিছু একটা বের করে ইতির হাতের তালুতে রাখল। ইতি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। শাওন বলল, রুমে গিয়ে দেখবে, এখন যাও। ইতি ডানদিকে মাথা নেড়ে বাড়িতে ঢুকে রুমে চলে গেল। বিছানায় বসে কাগজ খুলছে। উত্তেজনা বাড়ছে। হাত পা কেমন কাঁপছে। ইতি কাগজ খুলে দেখল একটা ঝুমকো কানের দুল যেটা সে একটু আগে পছন্দ করেছিল। ইতির লজ্জা পেল। বিড়বিড় করে বলল, স্যার, আমাকে লক্ষ্য করেছিল? সকাল 11টা। 21শে ডিসেম্বর। একমাত্র মেয়ের জন্মদিন। প্রতিবছর বড় করে আয়োজন করে ইফাদ শিকদার। এ বছর তিনি ব্যাপক আয়োজনে ঘর সাজিয়েছেন। সন্ধ্যায় পার্টি। ইতি ধীরে ধীরে রেডি হবে। বাড়ি অতিথিতে ভরে গেছে। সবাই অপেক্ষা করছে ইতির কেক কাটার মুহূর্তের। হাতে ছুরি নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে ইতি। স্যার এখনো আসেনি। যে কারণে কেক কাটছে না। ও কত অনুরোধ করেছে, তবুও এখনো আসছে না কেন? ইফাদ শিকদার ও নাসিমা বেগম দুজনেই তাকে আমন্ত্রণ করেছিল। তাহলে আসছে না কেন? মুন্নি বলল, স্যার বোধ হয় আসবেন না। তুই কেক কাট। ইতি একবার চোখ মেলে মুন্নির মুখের দিকে তাকালো, তারপর ছুটে রুমে চলে গেল। 2 দিন কেটে গেল। স্যারের খোঁজ নেই, ফোন বন্ধ, পড়াতে আসছে না। ইতির মন ছটফট করছে। আব্দুল চাচাকে নিয়ে স্যারের বাড়ি গলির মাথায় আসলো। গাড়ি থেকে নেমে হাঁটতে লাগলো। সে শাওনের বাসা চিনে না। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে বাড়িটা দেখল, কয়েকবার কলিং বেল বাজানোর পরও কোনো শব্দ নেই। উপর থেকে বাড়িওয়ালা আসলেন। তার কাছ থেকে জানা যায়, স্যার আজ 2 দিন ধরে হাসপাতালে আছেন। তার মায়ের অপারেশন হয়েছে। হয়তো সে কারণেই ফোন বন্ধ। ইতি গাড়ির কাছে ফিরে এল। পরদিন সকালে শাওন ফোন করল। বাড়িতে আসার পর বাড়িওয়ালা তাকে ইতির কথা জানায়। ইতির ঘুম ছুটে গেল, উদ্বিগ্ন কণ্ঠে বলল, স্যার আপনি ঠিক আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। স্যারি, আমি তোমার কথা রাখতে পারিনি। মায়ের শরীরটা হঠাৎ এত খারাপ হয়ে গেল যে কিছুই বুঝতে পারলাম না। হাসপাতালে ছুটতে ছুটতে 3 দিন কিভাবে কেটে গেল বুঝতেই পারছি না। তোমাদের ফোন করে বলবো, আমি সেই পরিস্থিতিতে ছিলাম না। আর শুনলাম তুমি গতকাল বাসায় আসছিলে। অনেকদিন হলো আপনাকে দেখি না। দেখব, দেখা করব। স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। পর্ব 07। ইতি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। বেশ কয়েকবার শাড়ি পরার পর সে এখন শাড়ি পরতে পারদর্শী। শাড়ি পরলে মেয়েদের হালকা সাজতেন হয়, হালকা সাজে খুব সুন্দর দেখায়। এটা হয়তো অনেকেই জানে না। ইতি চোখে কাজল দিল, তারপর কিছু চুড়ি পরে নিল। কপালে ছোট্ট একটা কালো টিপ দিল। স্যারকে জায়গার ঠিকানা পাঠিয়ে ইতি বাসা থেকে বের হলো। আজকাল, যখন ইতি স্যারের সাথে দেখা করতে চায়, প্রথমে যে কথাটি মাথায় আসে তা হলো শাড়ি পরার। দক্ষিণা হাওয়ায় খোলা চুলগুলো চোখমুখে উড়ে আসছে। এক হাতে চুল সরিয়ে ইতি সামনের দিকে তাকালো। শাওন তার দিকে এগিয়ে আসছে।
কালো টি শার্ট পরা তাকে খুব সুন্দর লাগছে। ইতি অপলক চোখে তাকিয়ে আছে। শাওন এসে তার সামনে দাঁড়ালো। ইতির ধ্যান ভেঙে গেল। শাওন মৃদু গলায় বলল, তুমি শাড়ি পরেছ? আম্মু আমাকে পরার জন্য শাড়ি দিয়েছে। আচ্ছা, আমাকে আসতে বললে কেন? এই কয়দিন ঠিকমতো পড়েছ তো? হতভম্ব মুখে বলল ইতি। আমি এখানে পড়াশোনার কথা বলতে আসিনি। তাহলে কিসের জন্য আসছো? ইতি জোরে নিঃশ্বাস ফেলল। চারপাশে তাকিয়ে দেখল, কোনো মানুষ নেই। ইতি হঠাৎ হাঁটু গেড়ে বসে শাওনের পা চেপে ধরল। শাওন অবাক হয়ে গেল। শাওন বিভ্রান্ত গলায় বলল, কি করছো? পা ছাড়ো। স্যার, আমাকে বিয়ে করুন। বিশ্বাস করুন, আমি আগের মতো নেই। বদলে গেছি শুধু আপনার জন্য। আমি আপনাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না। আমি বিয়েতে রাজি। চলুন বিয়ে করি। শাওন অবাক হয়ে তাকিয়ে আছে। ইতি হঠাৎ তার দিকে তাকিয়ে বলল, স্যার, আই লাভ ইউ। শাওন হাসল। তারপর নরম গলায় বলল, আমিও তোমাকে ভালোবাসি ইতি। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন থেকেই তোমাকে ভালোবাসি। ইতি উঠে দাঁড়ালো। হঠাৎ শাওনকে শক্ত করে জড়িয়ে ধরল। শাওন অকপটে বলল, ইতি, আমি শ্বাস নিতে পারছি না। ইতি স্যারকে আরো শক্ত করে ধরে রাখল। এই ভয় ছেড়ে দিলে অদৃশ্য হয়ে যাবে। একটু এদিক ওদিক নড়াচড়া করতে করতে পড়ে গেল ইতি। ব্যথায় চিৎকার করে উঠল। সে চোখ খুলে দেখল সে তার ঘরের মেঝেতে পড়ে আছে। বালিশ জড়িয়ে ধরে। বিরক্ত হয়ে গেল। তারপর মোবাইলে টাইম চেক করল। স্যার সকাল 6টায় ফোন করেছে, এখন 8টা বাজে। এই 2 ঘন্টার ঘুমের মধ্যে সে এমন স্বপ্ন দেখে ফেলছে। হা হা করে হেসে উঠল। ক্লাসের বন্ধুরা আমার স্বপ্ন শুনে হাসছে আর হাসছে। ওরা খুব মজা পাচ্ছে। রুবেল বলল, যেহেতু তুই আজ স্বপ্ন দেখছিস, তাহলে সেটা সত্যি কর। তুই যেহেতু আজ স্যারের সাথে দেখা করতে যাচ্ছিস, মনের কথা খুলে বলিস। আর 3 দিন আগে তোর জন্মদিন চলে গেছে। আব্রু বলল। হাসপাতালের অন্য একজন ডাক্তার শাওনকে তার চেম্বারে একা ডাকলেন। তিনি সত্যটা তাকে বললেন, যে ডাক্তার তার মায়ের অপারেশন করেছিলেন তিনি ভুল অপারেশন করে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন এবং পুলিশ তাকে খুঁজছে। তার ভুল চিকিৎসায় এরই মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। কিন্তু কোনো সাক্ষী প্রমাণ নেই। ডাক্তার শাওনকে তার মাকে ভালো জায়গায় নিয়ে গিয়ে ডাক্তার দেখানোর পরামর্শ দিলেন। নইলে বেশি দিন টিকবে না। শাওন 2 দিনে গ্রামের 3 বিঘা জমি বিক্রি করে, টাকা জোগাড় করে, মাকে মাদ্রাজে চিকিৎসার জন্য নিয়ে যাবে। সকালে বাসায় আসার পর সব গুছিয়ে নিয়েছে। রাতেই মাকে হাসপাতাল থেকে ছাড়া হবে এবং সেখান থেকে বিমানবন্দরে যাবে। তার আগে একবার ইতি আর তার বাবার সাথে দেখা করবে। শাওন তার পরিকল্পনার কথা কাউকে বলেনি। সব নিজের কাছে গোপন রেখেছে। সময় হলে শুধু আকাশে উড়বে। সন্ধ্যা 6টা বাজে। ইতি শাড়ি পরে দাঁড়িয়ে আছে। ইতির সামনে বসে দারোয়ান মামার মেয়ে ফুলের মালা সাজিয়ে দিচ্ছে। সে ফুল শেষ করে ইতির চুল বাঁধবে। ইতি আজ একটু মেক আপ করছে, যার জন্য তাকে খুব সুন্দর দেখাচ্ছে। গাড়িতে করে মেলায় এসেছে ইতি। শাওন ফোন করে বলে যে তাকে নিতে যেতে হবে না, সে নিজেই আসবে। কিছু পুরুষ লোকের দৃষ্টি পছন্দ করছে না ইতি। মেলা থেকে বের হয়ে ওভারব্রিজে উঠতে শুরু কর। একটু উপরে উঠল। এখান থেকে রাতের শহরটি আশ্চর্যজনক সুন্দর লাগছে। স্যার কাছে এসে কল করল। ইতি বলল সে ব্রিজে আছে। শাওন ফোনটা পকেটে রেখে ব্রিজে উঠে এলো। স্যার আগের মতো ইতিকে দেখে হাসল না। চাপা গলায় বলল, সুন্দর লাগছে। ইতি ল্যাম্পপোস্টের আলোয় শাওনকে দেখে হেসে বলল, ধন্যবাদ স্যার। ইতি নিজেকে প্রস্তুত করল। তারপর এক হাঁটু গেড়ে বসল। শাওনের দিকে একগুচ্ছ গোলাপ এগিয়ে দিয়ে বলল, স্যার, আই লাভ ইউ। আমি আপনাকে ভালোবাসি। শাওন মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কোন উত্তর নেই। ইতির মুখ ফ্যাকাশে হয়ে গেল। শাওন উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়াল। কিছুদূর যাওয়ার পর হাত দিয়ে একটা সিএনজি থামিয়ে তাতে উঠে পড়ল। ইতি অবিশ্বাসের চোখে তাকালো। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। ইতি ফুটপাথে থেকে নেমে ব্যস্ত রাস্তায় দৌড়ে গেল। হঠাৎ একটি ট্রাক এসে তাকে ধাক্কা মারল। ঘটনাটি অতি জলদি হলো। রাস্তা রক্তে ভিজে যাচ্ছে।
লোকজন জড়ো হলো। আব্দুল মিয়া ছুটে এসে ভিড় ঠেলে ইতিকে দেখে চিৎকার করে বলে, মামনি। 2 মাস পর চোখ খুলল ইতির। সে হাসপাতালের বেডে শুয়ে আছে। নাসিমা বেগম মেয়ের পাশে বসে একা একা কথা বলছেন। তার বিশ্বাস ছিল ইতি তার কথা শুনে। ইতিকে কোমা থেকে ফিরে আসতে দেখেননি। ইতি আস্তে করে বলল, আম্মু। নাসিমা নার্সকে বললেন, আমার মেয়ের জ্ঞান ফিরছে, অবিলম্বে ডাক্তারকে জানান। ডাক্তার এলেন। ইতির চেকআপ করে বললেন, তার প্রত্যাবর্তন সত্যিই অপ্রত্যাশিত। এ ধরনের রোগী বছরের পর বছর শয্যাশায়ী থাকেন। কিছু মানুষের কপাল ভালো থাকলে সজ্ঞান ফিরে পায়, আবার কেউ কেউ মৃত্যুর আগ পর্যন্ত এমনই থাকে। ইতি খুব ভাগ্যবান। ডাক্তার যাওয়ার আগে ইফাদ শিকদারের সাথে অনেক কথা বলে যা ইতি শুনতে পায়নি। তার কদিন কথা বলা নিষেধ। এই সময় যতটা সম্ভব কম কথা বলা উচিত। 2 দিন পর ইতি জানতে পারল তার একটা ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। 2 মাস কোমায় ছিল ও। ইতি দুর্বল গলায় বলল, আম্মু। তোমার কথা বলার দরকার নেই মা, শুয়ে পড়। কয়েকদিনে ইতি মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। মেয়ের পাশে বসে আছে ইফাদ শিকদার ও নাসিমা। নাসিমা নিজ হাতে ইতিকে খাওয়াচ্ছে। ইতি হঠাৎ জিজ্ঞেস করল, আম্মু, আমাকে দেখতে কে কে এসেছিল? নাসিমা বললেন, প্রায় সবাই এসেছে। ইতি আবার জিজ্ঞেস করল, আম্মু, স্যার এসেছিল? কোন স্যার? নাসিমা বললেন। ইতি একটা ছোট আর ভারী নিঃশ্বাস ফেলে বলল, শাওন স্যার এসেছিল? নাসিমা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তোমার যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল সেদিন থেকে শাওনকে দেখিনি। ওই মাসের বেতন সংগ্রহ করতেও আসেনি শাওন। অদ্ভুত। তারপর তোমার বাবা ওকে কয়েকবার ফোন করেছিল, ওর ফোন বন্ধ। ইতি শাওনকে ভালোবাসে। ইতি নিজের মুখে একথা স্বীকার করেছে। এবং সে শাওনের বাড়িতে যেতে চায়। ইফাদ শিকদার চিন্তায় পড়ে গেলেন ইতিকে উত্তেজিত দেখে, নার্স একটি ঘুমের ইনজেকশন দিল। ইফাদ নাসিমাকে ইতি ও শাওনের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। নাসিমা মাথা নিচু করে বসে আছে। সন্দেহ করার মতো কিছু পড়েনি তার চোখে। ইফাদ শাওনকে খুঁজতে 2 দিন সময় নিল। সে কোথাও নেই। যেন আকাশ গিলে খেয়েছে। ইতিকে হাসপাতাল থেকে রিলিজ দিল। সে একটু ফ্রেশ হয়ে নিল, তারপর আব্দুল চাচাকে নিয়ে শাওনের বাড়ি গলির মাথায় আসলো। বাড়িতে তালা ঝুলছে। বাড়িওয়ালা জানায়, 2.5 মাস আগে বাড়ি ছেড়ে চলে গেছে। কোথায় যাবে? কিছু বলেও যায়নি। ইতি স্তব্ধ হয়ে গেল। পায়ে পায়ে হেঁটে গাড়ির কাছে এলো। ইতিকে দেখে মনে হচ্ছে সে গলা পর্যন্ত নেশা করেছে, ঠিকমতো হাঁটতে পারছে না। এখনই পড়ে যাবে। শাওনকে মাসখানেক খোঁজা হয়েছে। না পাওয়া গেল, না। ইতি হঠাৎ ঘুমের মধ্যে স্যার বলে চিৎকার করে উঠল। ইফাদ শিকদার মেয়ের গালে হাত রেখে বললেন, মামনি তুমি এভাবে আর কত নিজেকে কষ্ট দেবে? আব্বু। স্যার, শাওন স্যার। সময় গেল, দিন গেল, বছর গেল। সময় কারো জন্য থেমে থাকে না। মন শুধু একজন বিশেষ মানুষের জন্য থেমে যায়। ফুফাতো বোনের বিয়ে। ফুপি ফোন করে বলে যে সবার 1 সপ্তাহ আগে যেতে হবে। ইফাদ শিকদার বিয়ের দিন যাবে বলে ইতিকে আজ যেতে বলল। ইতির যেতে ইচ্ছে করে না, আজকাল কোথাও তার ভালো লাগে না। বাবা মায়ের কথা ভেবে 2 দিন আগে যাবেন বলে জানায়। হাসপাতালে রোগী দেখার সময় বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। এখন 2টা বেজে গেছে, তাই বেশি কথা না বলে হাসপাতালের উদ্দেশ্য চলে গেল। মায়া আপু কল দিয়েছিল। কাল সকালেই গুলশান যেতে বলেছে। ইতি যাওয়ার পরেই তিনি ওকে সাথে নিয়ে কেনাকাটা করতে যাবেন। হাসপাতাল থেকে রাত 10টার দিকে বাসায় আসে ইতি। তারপর 3টি কাপড় গুছিয়ে একটি ব্যাগে রাখল। সকালে বের হবে। 4 ঘন্টার যাত্রা শেষে ফুপির বাসা গুলশানে পৌঁছালো ইতি। একদিন বিশ্রাম নিয়ে মায়া আপু পরের দিন থেকে তাকে নিয়ে ঘুরতে শুরু করে, যেখানেই যায় ইতিকে সাথে নিয়ে। শপিং মলে আরও বিরক্ত বোধ করছে। কিছু কিনছে না, শুধু দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। ইতির পছন্দ অনুযায়ী বিয়ের পোশাক কেনা হয়েছে। বিয়ে বাড়িতে মানুষ মজা করছে। তাদের চিৎকারে ইতি রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। মাথা ব্যথা ধরল। ফুপু চা বানিয়ে নিয়ে এলো। এটা নাও। কি ফুপু? তোমার জন্য চা বানালাম।
আমি বুঝি এখানে থাকতে তোমার কষ্ট হচ্ছে। ইতি কথা বলল না। চুপ করে রইল। মায়া আপুর বিয়ে ও বিদায় সবকিছুর মধ্যে সবার আগে ছিল ইতি। এখন রাত 1টা বাজে, কাল সকালে গাজীপুর ফিরবে। রাস্তায় প্রচুর জ্যাম। কোনাবাড়ি যেতে 5 ঘন্টা লাগল। ইতি আব্দুল মিয়াকে গাড়ি থামাতে বলল, চাচা গাড়ি থামান। আব্দুল গাড়ি থামিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে মামুনি? এক তরুণী রাস্তার পাশে বসে কাঁদছে। ইতি গাড়ি থেকে নেমে মেয়েটির কাছে গিয়ে বসল। তার সাথে কথা বলল। মেয়েটি এক চাচার হাত ধরে এখানে আসছিল, ওই চাচা তাকে এখানে বসিয়ে গেল, আর আসেননি। ইতি বুঝল এই মেয়েটা মেয়েধরার হাত থেকে রক্ষা পেয়েছে। ছোট হলেও তার বাড়ির ঠিকানা জানে। ইতি তার বাড়ির ঠিকানা জানতে চাইল। স্কুলের পোশাক পরা বোধ হয় স্কুল থেকে এনেছে। ইতি প্রথমে তাকে কিছু খেতে দিল, তারপর তার নাম পরিচয় জিজ্ঞেস করল। ছোট্ট তরুণী বলল, আমার নাম আফরোজা ইতি। ইতি ভ্রুকুটি করল। তারপর বলল, আমার নামও ইতি। তাহলে তো আমরা মিতা হলাম। আফরোজা ইতি জিজ্ঞেস করল, আন্টি মিতা কি? উম্মো, যখন কারো নাম অন্যের সাথে মিলে যায়, তারা মিতা হয়ে যায়। যার অর্থ বন্ধু। তুমি কি আমার বন্ধু? হুম। আব্দুল আফরোজা ইতির বাসার ঠিকানায় গাড়ি থামায়। বাচ্চা মেয়েকে নিয়ে গাড়ি থেকে নেমে পড়ল ইতি। দারোয়ান তাদের ভিতরে ঢুকতে দিল। বেল টিপানোর পর একজন ভদ্রমহিলা দরজা খুললেন, অশ্রুসিক্ত হয়ে তাকিয়ে আছেন। আফরোজা ইতিকে দেখেই তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দীর্ঘ 3 ঘন্টা ধরে তাকে খুঁজছেন তারা। ইতি বিস্তারিত জানালো। লুৎফুন্নাহার আন্তরিকতা দেখালো, খাবারের ব্যবস্থা করতে চেয়েছিলেন। ইতি কিছু খাবে না। মানা করে। ইতি চলে যেতে উদ্গ্রীব হল। আফরোজা ইতি তাকে তার স্কুলে আসার দাবি জানায়। লুৎফুন্নাহারও তাকে আবার আসার আমন্ত্রণ জানান। ইতি কথা দিল সে আবার আসবে। চলে যাওয়ার পর লুৎফুন্নাহার মাথায় হাত রেখে হায় হায় করলেন, এত কথা বলল কিন্তু মেয়েটির নাম জিজ্ঞেস করতে ভুলে গেল। আফরোজা ইতিকে জিজ্ঞেস করলে সে বলতে পারে না, সে ভুলে গেছে। শুধু মিতাটুকু মনে রাখছে। সপ্তাহ 2 পরে লুৎফুন্নাহার ফোন করে বললেন, আজ ইতির জন্মদিন। আর সে জন্মদিনে তার মিতাকে চায়। আমার নাতনি কিছুদিনের মধ্যেই তোমার প্রতি খুব আসক্ত হয়ে পড়েছে মা। সারাদিন তোমার কথাই বলে। তুমি আজ আসবে কিন্তু মা। ইতি আজ ফ্রি, এজন্য সে যাবে বলে জানিয়ে দিল। মুন্নির সাথে কথা বলে জেনে নিল বাচ্চাদের কি পছন্দ। তারপর শপিং মল থেকে কিছু উপহার কিনল। ইতি আজকাল প্রায় শাড়ি পরে, আজ নাসিমার সাদা শাড়ি পরল। আফরোজা ইতির বাবা ফ্ল্যাট বেশ সুন্দর করে সাজিয়েছেন। লোকে ভরা ফ্ল্যাট। এদিকে হঠাৎ আফরোজা ইতি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি আসছো মিতা? আমি জানতাম তুমি আসবে। ইতি মৃদুস্বরে বলল, আমাকে তুমি ডাকছো, আমি আসব না কেমন করে হয়? শুভ জন্মদিন। ইতির বাবা দূর থেকে দেখছিলেন, তিনি এগিয়ে এসে বললেন, আসসালামু আলাইকুম। আপনি ইতির বিশেষ অতিথি। ওর মুখে আপনার কথা অনেক শুনেছি। লোকটার গলা শুনে ইতি থমকে গেল। এই কণ্ঠ তার খুব পরিচিত। তার শরীর কাঁপতে লাগল। তারপর উঠে দাঁড়ালো। আফরোজা ইতির বাবার দিকে মুখ করে দাঁড়িয়ে গেল সে। ইতি ক্ষীণ স্বরে বলল, স্যার। ইতি হঠাৎ চলে গেলে ছোট্ট মেয়েটার মন খারাপ হবে ভেবে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরে আসে ইতি। সে এখনও বিশ্বাস করতে পারছে না যে স্যার বিবাহিত এবং একটি মেয়ে আছে। বাসায় এসে দরজা বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল। স্যার আই লাভ ইউ। শারমিন আহমেদ নইতা। পর্ব 08। সকাল সকাল জানালা দিয়ে হিমশীতল বাতাস আর মিটমিট করে মিষ্টি রোদ এলো। ইতি জানালার সামনে দাঁড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বুকটা হালকা করে নেয়। আগের থেকে এখন একটু ভালো লাগছে। ইতির চেম্বার 3টায় থাকায় আফরোজার স্কুলে নিয়মিত ইতি যেত। হঠাৎ করেই সে যাওয়া বন্ধ করে দিল। আজ দেখা করতে গেল মুন্নির ছেলে ও আবরুর মেয়ের সঙ্গে। সারাটা সকাল বন্ধুদের সঙ্গে কাটিয়ে দুপুরের দিকে বাসায় ফিরে তারপর হাসপাতালে যাবে। মুন্নির ছেলে দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে, জোর করে আবরুর মেয়ের কাছ থেকে খেলনা ছিনিয়ে নেয়, তারপর মেয়েটি কাঁদে। কখনো কখনো দুটির খুব মিল হয়, ইতি তার পুরনো সময়সূচিতে ফিরে এলো। যার মধ্যে কোন পিছুটান নেই। আফরোজা ইতি খাবার ঠিকমতো খাচ্ছে না।
গোমরা মুখ নিচু করে বসে আছে। মুখে একটাই কথা, সে মিতার কাছে যাবে। অনেক বলা সত্ত্বেও শাওন তাকে খাওয়াতে পারেনি। লুৎফুন্নাহার বললেন, মেয়েটা খুব ভালো। হঠাৎ আসা বন্ধ হয়ে গেল কেন বুঝতে পারছি না। এখন স্কুলেও আসে না। 3 দিন কোনো খোঁজ নেই। তুই একবার আফরোজাকে নিয়ে মেয়েটার হাসপাতালে যা। খোঁজ নিয়ে আসবি এবং আফরোজা ও তার মিতার সাথে দেখা করে আসবে। শাওন ঢোক গিলল। সে আবার ইতির সামনে দাঁড়াবে কি করে? মাথা কাজ করছে না। এই সময় লুৎফুন্নাহার বলেন, এই মেয়েকে আগে থেকে চিনিস? শাওন তাকালো। উত্তর দিল না। লুৎফুন্নাহার আবার বললেন, তোর মানিব্যাগে মেয়েটির ছবি আছে। আজ তোর মানিব্যাগে তার ছবি দেখলাম। এটা কি সেই মেয়ে যার জন্য কখনো বিয়ে করবি না বলে শপথ করেছিলি? শাওন চুপ করে আছে। থামলেন লুৎফুন্নাহার। তিনি বললেন, মেয়েটির নাম ইতি বলে আফরোজার নামও তুই ইতি রেখেছিস, আমি কি এটা ধরে নিতে পারি? হ্যাঁ মা। আমি তার থেকে দূরে থাকলেও আমার হৃদয় সবসময় তার সাথে ছিল, তাই আমি আফরোজা ইতির নাম রেখেছি, যাতে ইতি নামটি আমার ঠোঁটে থাকে। শাওন তাকালো। তারপর আবার বলল, হাসপাতালের নাম বলো, আফরোজাকে নিয়ে যাব। শাওন হাসপাতালে এসেছে। কোনো সিরিয়াল নম্বর নেই। এ কারণে তাকে চেম্বারে ঢুকতে দেওয়া হয়নি। দেখা করতে এসেছেন, তাই তাকে বিশ্রাম কক্ষে বসতে দেওয়া হলো। শাওন আর্জেন্ট দেখা করতে চেয়েছিলেন। নার্স বলল, ম্যাম, একটু পর 30 মিনিট বিশ্রাম নিবেন, তখন কথা বলতে সুবিধা হবে। এখন তিনি রোগী দেখার জন্য সঠিকমতো সময় দিতে পারবেন না। কথা অনুযায়ী, নার্স 30 মিনিট পরে শাওনকে ডাকলেন। আফরোজা চেম্বারে ঢুকে ইতির কাছে গেল। ইতি অবাক হয়েছে। শাওন ইতির ঠিক সামনে বসে আছে। আফরোজা গত 3 দিনের সব ঘটনা ইতিকে খুলে বলে এবং তাকে অনেক মিস করে। হাসপাতালের বুয়া এসে চানাস্তা দিল। ইতির দিকে তাকিয়ে হঠাৎ শাওন বলল, ইতি। ওর কণ্ঠে এত আকুলতা ছিল, ইতি মুখ তুলে তাকালো। তারপর বলল, আমাকে ডাকছেন? আমার সাথে কথা বলবে না? কিছু বলার বাকি নেই। তুমি নিশ্চয়ই বিয়ে করেছ, স্বামী কি করেন? বিয়ে হয়নি। কেন? যাকে ভালোবাসি তাকে পাইনি। ইতির প্রতিটা কথাই স্পষ্ট। শাওন চুপ করে রইল। আফরোজাকে নিয়ে বাসায় ফিরল শাওন। আফরোজা দাদি দাদি বলে লুৎফুন্নাহারের কাছে গেল। গলা জড়িয়ে ধরে বলল, দাদি, আমি মিতার সাথে দেখা করছি। আচ্ছা তুমি এখন রুমে যাও। তুই কি তাকে সব কথা বলছিস? না, আমি কিছু বলতে পারিনি। আমি তাকে অসম্ভব কষ্ট দিয়েছি, মা। মা তার এই অভিমান কখনো ভাঙবে না। আফরোজা তার মিতাকে খুব ভালোবাসে। লুৎফুন্নাহার নাতনিকে নিয়ে একটি পরিকল্পনা করেন। রাতে খাবার টেবিলে 3জন একসাথে বসে, গরম গরম ছুটি পরিবেশন করছে কাজের মেয়ে। আফরোজা বলল, আব্বু? হ্যাঁ বলো। আব্বু, আম্মু লাগবে। হঠাৎ শাওনের কাশি শুরু হলো। কি, কি লাগবে? সবারই আম্মু আছে, আমার নেই। আমিও আম্মুকে চাই। আমার মিতাকে নিয়ে এসো। শাওন শুকলা গলা পরিষ্কার করে বলল, ইতি, কি কথা বলছো? আমি আম্মু চাই। শাওন ধমকে কথা বলছে দেখে লুৎফুন্নাহার বললেন, তুই বাচ্চা মেয়েকে ধমকাচ্ছিস কেন? এছাড়া আর কত বছর একা থাকবি? তোরও একটা ভবিষ্যৎ আছে, তোকেও বিয়ে করে সংসার করতে হবে। তুমি বুঝো না মা, আমি ওকে অনেক কষ্ট দিয়েছি। শাওন টেবিল ছেড়ে চলে গেল। লুৎফুন্নাহার বললেন, তুমি চিন্তা করো না বুবু। তোমার জন্য আম্মু নিয়ে এসে তোমার দাদি শান্ত হবে। লুৎফুন্নাহার রুমে এলেন। ঘড়িতে সময়ের দিকে তাকিয়ে 10টা বাজার অপেক্ষা করছেন। রাত 10টার দিকে ইতিকে কল দেন। মিনিট 5 কথা বলার পর একটা লেকের নাম বলল, যেখানে কাল আসতে অনুরোধ করল। ইতি আসবে। কুয়াশাচ্ছন্ন সকাল। গ্রামে এখন হালকা শীত। ধান শিশিরে ভেজা। লুৎফুন্নাহার ইতির সাথে টঙের দোকানে বসল। অনেকক্ষণ পর লুৎফুন্নাহার বললেন, ইতি মা, তোমাকে এখানে আসতে বলেছি কারণ আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ আন্টি বলুন। লুৎফুন্নাহার বললেন, আমার শাওন খুব চাপা স্বভাবের। কখনো মুখ ফুটে কিছু চায়নি। আমার 2টি সন্তান, প্রথমটি একটি কন্যা, সে আর এই পৃথিবীতে বেঁচে নেই।
শাওন তার চেয়ে 4 বছরের ছোট ছিল। সে তার বড় বোনকে ভালবাসত। সে হঠাৎ তার বিয়ের রাতে পালিয়ে যায়। আমার স্বামী তার অনুপস্থিতির কারণে ব্রেন স্টেম মারা গেছে। এরপর আর আমরা ওই মেয়ের সাথে যোগাযোগ করিনি। ধীরে ধীরে আমিও অসুস্থ হতে লাগলাম। গ্রামের ক্ষেত ফার্ম, স্বামীর পেনশনের টাকায় সংসার চলত। শাওন ভালো ছাত্র ছিল, তাই শহরের একটি কলেজে চান্স পায়। আমরা গ্রাম থেকে শহরে আসি। লেখাপড়ার পাশাপাশি ছেলেটি টিউশনি করে স্নাতক শেষ করেছে। দুর্ভাগ্যবশত, একা মা হওয়ার কারণে আমি এখানে অবদান রাখতে পারিনি। এমনকি স্নাতক শেষ করার পরে চাকরি পাওয়াটা ছিল বিদ্রূপের বিষয়। তারপরও সে কয়েকটা টিউশনি করেছে, ততক্ষণে আমি প্রায় মরি অবস্থা। জানি না কত রাত সে আমার সাথে হাসপাতালে ছিল। যদিও কখনো বিরক্ত হয়নি। তার কোন বন্ধু ছিল না, তাই সে প্রতিদিনের ঘটনা আমার সাথে গল্প করে বলতো। হঠাৎ রাস্তায় একটি মেয়ের সাথে দেখা এবং তারপর তাকে টিউটর করা সব বলেছে। সেদিন মেয়েটির জন্মদিন ছিল। শাওন খুশিতে প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ আমার শরীর খারাপ হয়ে গেল। আমাকে নিয়ে হাসপাতালে ছুটে গেল। ডাক্তারকে পরে পুলিশ ভুল অপারেশনের জন্য গ্রেপ্তার করেছিল এবং ততক্ষণে আমরা মাদ্রাজে পৌঁছে যাই। মাদ্রাজে কয়েক মাস চিকিৎসা করিয়েছিলাম। আমি যখন সুস্থ হয়ে ফিরে আসব, তখন সেখানে আমার মেয়েকে দেখি। আমার মেয়ের 2টি কিডনি নষ্ট হয়ে গেছে, অপারেশন হবে। আমাকে ও শাওনকে দেখে সে অনেক কেঁদেছিল। বলে, আল্লাহ আমাকে এত কষ্ট দিয়েছেন, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তোমার নাক ডুবিয়েছি তাই। আমাকে ক্ষমা করে দিও। শিলা শাওনকে বলল, ভাই, আমার মেয়েকে দেখিস। তার স্বামী তাকে হাসপাতালে রেখে যায় আর ফিরে আসেনি। আমার ছোট নাতনি আফরোজা হাসপাতালের বারান্দায় এক শ্রমিকের কোলে ঘুমাচ্ছিল। ওর তখন 2 বছর। শাওন তাকে প্রথম কোলে নিল। অপারেশন শেষ হলে খবর এলো আমার মেয়ে চলে গেছে। 2 দিন পর থানা থেকে ফোন আসে। শিলার স্বামীর মাদ্রাজে একটি ছোট কোম্পানি ছিল, তিনি একটি গাড়ি দুর্ঘটনায় মারা যান। এরপর 2 মাস আমরা শোকে ছিলাম। আফরোজাকে নিজের মেয়ে হিসেবে পরিচয় দিল শাওন। তারপর ওর শেষ নাম রাখল ইতি। আফরোজা জানে না শাওন তার বাবা নয়, তার মামা। কয়েক বছরে শাওন আফরোজার বাবার ছোট ব্যবসাকে বড় করেছে। আমি তাকে প্রায় বিয়ের কথা বলেছি। কিন্তু সে বিয়ে করবে না। কারণ সে সেই মেয়েটিকে খুব খারাপভাবে আঘাত করেছিল। মাদ্রাজ যাওয়ার 2 সপ্তাহ পরে শাওন মেয়েটির এক বন্ধুকে ফোন করেছিল। সে মেয়েটির ভয়াবহ দুর্ঘটনার কথা বলে এবং জানায় মেয়েটি 2 সপ্তাহ ধরে কোমায় রয়েছে। সে ছেলেটি শাওনের উপর দোষ দেয়নি, কিন্তু শাওন জানত এখানে সব দোষ তার। শাওন পুরোপুরি ভেঙে পড়েছিল এবং আমাকে এমন অবস্থায় ছেড়ে আসতেও পারেনি। লুৎফুন্নাহার হাত দিয়ে চোখের পানি মুছে আবার বললেন, আমার ছেলে মেয়েটিকে তার কল্পনার চেয়েও বেশি ভালোবাসে। কিন্তু আফসোস, সে তা জানে না। তার সম্পর্কে সব জেনেও আমি তার নাম বা চোখে কখনোই দেখিনি। শাওনের মানিব্যাগে মেয়েটির একটি ছবি আছে, আমি গতকাল মেয়েটির ছবিটা দেখেছি। সে তুমি। ইতির চোখ থেকে 1 ফোঁটা জল পড়ল, তারপর 2 ফোঁটা, তারপর আরও অনেক। লুৎফুন্নাহার হঠাৎ ইতির হাত ধরে বললেন, তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। তার অগোছালো জীবন নিখুঁতভাবে গুছিয়ে দাও। শাওন যে তোমাকে ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে। সন্ধ্যা 6টা বাজে। ইতি ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর শাওন এলো। ইতিকে দেখে সে একটু অবাক হলো। শাওন বলল, ইতি? ইতি শাওনের দিকে তাকালো না। সূক্ষ্ম গলায় বলল, বলুন স্যার। আমি আর তোমার স্যার নই। চিরদিন থাকবেন। শাওন কথা খুঁজল। বলল, প্রতিদিন এখানে আসো? হ্যাঁ। পুরানো স্মৃতি আলিঙ্গনে আবদ্ধ করি। ব্যথা করে না? সব কষ্ট একে একে সুখের কাছে বিলিয়ে দিতে হয়। হাইওয়ে রোড হরহামেশাই বাজছে। বাতাস ঠান্ডা। ইতি গম্ভীর ভঙ্গিতে সামনের দিকে তাকায়। সে একবারও শাওনের দিকে তাকায়নি। হঠাৎ কণ্ঠ তুলল ইতি, স্যার? হুম, বলো। আমাকে বিয়ে করবেন? হুম। কি? চমকে উঠল শাওন। ইতি ঘুরে দাঁড়ালো। শাওনের দিকে তাকিয়ে বলল, চলুন বিয়ে করি। এটা সম্ভব না ইতি, আমার একটা মেয়ে আছে। আপনার বলে কিছু নেই, স্যার, এখন থেকে আপনাকে যা আছে সবই আমার। আফরোজা আমারও।
শাওন 2 আঙ্গুল নিয়ে নাকের মাঝখানে রাখল। চোখ বন্ধ করে ভাবছে। ইতি হঠাৎ তাকে জড়িয়ে ধরল। হতভম্ব হয়ে গেল শাওন। 1 সপ্তাহ পর খুব ধুমধাম করে বিয়ে করল ইতি আর শাওন। আফরোজা ছুটে এসে শাওন আর ইতির মাঝখানে বসে খুশি মনে বলল, আজ আব্বু আর আম্মুকে একসাথে পেলাম। আজ থেকে আমি আমার আব্বু আম্মুর কাছে থাকব। লুৎফুন্নাহার রুমে এলেন। আফরোজাকে বললেন, আজ না বুবু, আরেকদিন থাকবে। আজ তুমি দাদির বিছানায় যাও। দাদি আজ নয় কেন? লুৎফুন্নাহারের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে আফরোজা। তিনি এখন এই ছোট মেয়েকে কি করে বোঝাবেন আজ কেন নয়? লুৎফুন্নাহার আফরোজাকে প্রলুব্ধ করে রুম থেকে নিয়ে যায়। ইতি বিছানা থেকে নামল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালো। প্রতিটি মেয়ের স্বপ্ন একদিন বউ হওয়া। শাওন এগিয়ে গেল। পিছন থেকে ইতিকে জড়িয়ে ধরে বলল, কি দেখছ? আমাকে। খুব ভোরে ঘুম থেকে উঠল ইতি। লুৎফুন্নাহারকে রান্নায় সাহায্য করছে সে। আফরোজা এগিয়ে এলো। ইতির হাত ধরে টেনে নিয়ে বলল, আমি খাবো। ইতি আফরোজাকে পরোটা মাংসের ঝোল মাখিয়ে খাওয়াচ্ছে। হঠাৎ শাওন ডেকে উঠল, ইতি। আফরোজা বলল, জি আব্বু। ইতি বলল, হ্যাঁ। 2 হাতে 2টি শার্ট নিয়ে শাওন অবাক হয়ে তাকিয়ে আছে। লুৎফুন্নাহার হাসতে হাসতে চেয়ার টেনে বসলেন। তারপর হাসিমুখে বললেন, কাকে ডাক দিচ্ছ বাবা? শাওন ঠোঁট চেপে বলল, কাউকে না। ইতি কিছুক্ষণ পর রুমে এলো। শাওন আজ যে পোশাকটি পরবে তা বেছে দিল। গম্ভীর ভাব নিয়ে এগিয়ে এলো শাওন। পিছন থেকে ইতিকে জড়িয়ে ধরে ওর কানের কাছে ঠোঁট রেখে ফিসফিস করে বলল, ভালোবাসি বউ। 6 মাস পর শাওন অফিস থেকে বাসায় এসেছে। শাওনের মুখে মিষ্টি গুজে দেন লুৎফুন্নাহার। শাওন কথা বলতে পারছে না। আফরোজা বলল, তাড়াতাড়ি খাও আব্বু, তারপর আমার মিষ্টিটাও খেতে হবে। শাওন মিষ্টিটা শেষ করে জিজ্ঞেস করল, আজ এত মিষ্টি কেন? লুৎফুন্নাহার শাওনের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি বাবা হতে যাচ্ছ, আমি দাদি। আফরোজা বলল, আর আমি বড় আপু। শাওনের চোখ বড় হয়ে গেল। জিজ্ঞাসা করল, ইতি কোথায়? আব্বু, আম্মু ঘরে। শাওন রুমে এলো। ইতিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিল। তারপর হঠাৎ কোলে তুলে নিল। শাওন প্রফুল্লভাবে বলল, আমি আজ ভীষণ খুশি এবং তুমি আমাকে এই সুখ দিয়েছ। ইতি লজ্জায় লাল হয়ে গেল। সে শাওনের বুকে মুখ লুকিয়ে দুর্বল গলায় বলল, আপনাকে একটা কথা বলবো? হুম। একটা বা যত খুশি বল, আমি সব শুনব। ইতি শাওনের গলা জড়িয়ে ধরে। ঠোঁট কানের লতিতে স্পর্শ করে ফিসফিস করে বলল, স্যার আই লাভ ইউ। শাওন ইতিকে বিছানায় বসিয়ে দিল। তারপর তার পেটে হাত রেখে আস্তে করে বলল, ভালোবাসি আমিও। সমাপ্ত।